হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অয়ন নিজের ল্যাপটপে পর্ন ভিডিও দেখছিল। হঠাৎ করে ভিডিও থেমে যায়। পর্ন সাইট থেকে তাকে বের করে দেওয়া হয়। এটা দেখে সে ভয় পেল, কারণ এই সাইটটা তার নিজেরই বানানো। চাইলে সে সবাইকে বের করতে পারবে, তাকে নয়। তারপরেও তাকে কে করে দিল? অয়ন রেগে গিয়ে ল্যাপটপে কিবোর্ডে হাত চালাতে লাগলো। একটু আগে যে সাইটে সে ভিডিও দেখছিল সেই সাইটই আর খুঁজে পাচ্ছে না সে। হঠাৎ সাইট হারিয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। অয়ন সাইট খুঁজে না পেয়ে ভয় পেল, কারণ এই সাইটে সে অনেক টাকা ইনভেস্ট করেছে। দীর্ঘ কয়েক বছর ধরে এই সাইট সে পরিচালনা করছে। এভাবে যদি সাইট হারিয়ে যায় তাহলে খুব বড় বিপদ। এই সাইটে ইনভেস্ট করা সব টাকা তার জলে যাবে। অয়ন বর্তমান ডার্ক জগতের একটা জনপ্রিয় নাম। মাত্র বছর কয়েক এই জগতে বিচরণ করে নাম কামিয়ে নিতে তার খুব একটা কষ্ট করতে হয়নি। প্রথম দিকে সাদা হ্যাকার মানে হোয়াইট হ্যাকারের মতো কাজ করলেও ধীরে ধীরে লালা হ্যাকার নামে রেড হ্যাকার হয়ে ওঠে। বলা যায় এখনও রেড হ্যাকারের মতো কাজ করছে। হ্যাকার তিন প্রকার: হোয়াইট হ্যাকার বা সাদা ক্যাপের হ্যাকার, যারা সর্বদা দেশ ও জাতির উন্নতি আর তাদের তথ্য সংরক্ষণের জন্য কাজ করে। এরা অনেক সময় দেশের জন্য গোপন মিশনও করে। দ্বিতীয় নম্বরে আছে রেড হ্যাকার বা লাল ক্যাপের হ্যাকার। এরা ভালো কাজ যেমন করে তেমনি খারাপ কাজও করে। কখনো দেশের জন্য কাজ করে, আবার কখনো ভিনদেশীদের জন্য কাজ করে। কখনো অপরাধ করে, কখনো ভালো কাজ করে, যাদেরকে লাল টুপি পরিহিত হ্যাকারও বলা হয়। তৃতীয় নাম্বারে আছে ব্ল্যাক হ্যাকার বা কালো হ্যাকার। এরা নিজেদের স্বার্থের জন্য যে কোনো কাজ করতে পারে। এরা এত ভয়ঙ্কর যে নিজের স্বার্থে পুরো দেশ বা জাতির ক্ষতি করতে একটা বারও ভাবে না। তাই এরা হ্যাকার জগতের সবচেয়ে বড় হ্যাকার। অয়ন শুরু থেকে সাদা হ্যাকার হলেও এখন লাল হ্যাকারের মতো কাজ করে, কখনো ভালো কখনো খারাপ। তবে ইদানিং খারাপ কাজ বেশি করছে। ধীরে ধীরে সে এখন কালো জগতে চলে যাচ্ছে। অয়ন ল্যাপটপের সামনে কিছু সময় বসে থেকেও তার সাইট কোনোভাবে খুঁজে পাচ্ছে না দেখে থমকে গেল খানিক সময়ের জন্য। তার বুঝতে বাকি নেই সে অন্য কোনো হ্যাকারের কবলে পড়েছে, যে চায় না সে এই খারাপ কাজ করুক। অয়ন একাই পর্ন সাইট চালায় তা কিন্তু নয়, আরও অনেকে আছে এই সাইডে, সাথে অন্য অনেক সাইডও আছে। তবে সবার আগে অয়ন হ্যাকারের হাতে পড়ল, তাই সে কিছু বুঝে উঠতে পারেনি। অয়নের মতো নামকরা হ্যাকারের জিনিসে হাত দিবে এমন কেউ তার জানা মতে নেই বললেই চলে। তাও হঠাৎ হুট করে কে এমনটা করলো সেটা ভেবে অয়ন চিহ্নিত হয়ে পড়ল। বেশ কিছু সময় অয়ন নিজের পর্ন সাইট খুঁজে না পেয়ে তার বন্ধু আরিয়ানকে ফোন দিল। আরিয়ান জানে না অয়ন পর্ন সাইট চালায়। আরিয়ান ফোন ধরতেই অয়ন কাঁপা কাঁপা গলায় বলল, কোথায় তুই? আমি তো বাসায় আছি, কিন্তু তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ঠিক আছিস তো তুই? হ্যাঁ না আমি আমি কি হ্যাঁ না আমি করছিস? কি হয়েছে তোর? আমার একটা সাইট হঠাৎ করে উধাও হয়ে গেছে। বলিস কি? কিভাবে হলো এটা? আমি সাইটে কাজ করছিলাম, তখনই আমার ল্যাপটপ স্ক্রিন খানিক সময়ের জন্য থেমে যায়। যখন আমি কি হয়েছে দেখতে কিবোর্ডে হাত লাগাই, তখনই সব কোথায় যেন হারিয়ে যায়। তার মানে কেউ হ্যাক করেছে তোর সাইট? হতে পারে, আমার সেটাই মনে হচ্ছে। এখন কি করা যায় বলতো? তুই বাসায় থাক, আমি আসছি। অয়ন ফোন রেখে দিল। এখন অয়ন আরও ভয় পেয়ে গেছে। আরিয়ান জেনে যাবে সে পর্ন সাইট চালায়। মান সম্মানের একটা বিষয় আছে। আরিয়ান তার খুব ভালো বন্ধু। এখন যদি সে জানে তাহলে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। অয়ন বসে বসে অপেক্ষা করছে। একটু পর বাইকে চড়ে আরিয়ান আসলো। অয়নের বাসা 2 তলা। নিচে সে আরিয়ানের জন্য বসে অপেক্ষা করছিল। আরিয়ান আসতেই অয়ন তাকে নিয়ে সোজা নিজের রুমে চলে যায়। বল কি হয়েছে? আমার সাইট হ্যাক হয়ে গেছে। এই সাইটে আমি অনেক টাকার কাজ করছি। কি সাইট ওটা? এত কিছু জানতে হবে না, বল কিভাবে কি করব। কোনো ক্লু পাচ্ছি না। ঠিক আছে, আমি দেখি কি হয়েছে।
অয়ন না চাইতেও আরিয়ান বসে পড়ল অয়নের ল্যাপটপ নিয়ে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তাও ল্যাপটপ স্ক্রিন অফ হয়ে আছে। আরিয়ানও কিছু করতে পারছে না, কারণ স্ক্রিনে যদি কিছু না আসে তাহলে কী বা করতে পারবে সে। আরিয়ান আর অয়ন দুইজনই ল্যাপটপ সামনে নিয়ে বসে আছে। একটু পর ল্যাপটপের স্ক্রিনে একটা ভুতুড়ে ইমোজি আসলো। দেখে মনে হবে ইমোজিতে কেউ হাসছে। হ্যাঁ, ইমোজিতেও আস্তে আস্তে ছোট হয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই কাজগুলো খুব ধীর গতিতে হচ্ছে। হঠাৎ লেখাটা অদৃশ্য হতেই আরও একটা লেখা ভেসে ওঠে ল্যাপটপ স্ক্রিনে, যেটা দেখে অয়ন রেগে যায়। অপরাধ করলে শাস্তি পেতে হবে। তোমাদের পর্ন সাইট আমি শেষ করে দিলাম। লেখাটা পড়ে আরিয়ান অয়নের দিকে তাকাচ্ছে। আরিয়ান এখন বুঝতে পারল কেন অয়নের সাইট হ্যাক করা হয়েছে। আরিয়ান অয়নকে বলল, তুই এসব ফোন সাইট চালাস? জানতাম না তো। না, ও মিথ্যা বলছে, এমন কিছুই নয়। আরিয়ান আর কথা না বলে ল্যাপটপ অফ করে আবার অন করলো। তারপর পুরো ল্যাপটপ ঘেটে দেখলো অয়ন সত্যি বলছে না মিথ্যা। অয়ন আরিয়ানকে ডেকেছে এই সাইট উদ্ধার করার জন্য, কারণ আরিয়ানের টেকনিক্যাল বুদ্ধি খুব বেশি। সহজেই সে যে কোনো দুর্বল জায়গা খুঁজে নিতে পারে। কিন্তু এখানে এসে যে অয়নের মান সম্মানের কথা আসবে সেটা কালো টাকার লোভে অয়ন কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিল। আরিয়ান অয়নকে তার বাসায় যেতে বলে, কারণ আরিয়ানের বাসায় কম্পিউটার আছে আর সেদিক থেকে চেষ্টা করলে হয়তো তার সাইট ফিরে পেতে পারে। আরিয়ান বাসায় চলে গেল। বিকালের দিকে অয়নও আরিয়ানের বাসায় গেল। দুইজন দুইটা কম্পিউটারের সামনে বসে পড়ল যাতে অয়নের সাইট ফিরিয়ে নিতে পারে। কিন্তু অনেক চেষ্টা করেও কোনো কাজ হচ্ছে না। দীর্ঘ 2 ঘন্টা চেষ্টার পরেও যখন সাইট ফেরাতে পারল না, তখন তাদের বুঝতে বাকি নেই এই সাইট তারা আর ফিরে পাবে না। হ্যাঁ, দীর্ঘ 1.5 ঘন্টা চেষ্টার পরে সাইট পেয়েছে। তাদের কেবল দেখা ছাড়া আর কিছু করার নেই। কোনোভাবে ফিরিয়ে নিতে পারিনি। যখনই দুইজন ল্যাপটপ ছেড়ে উঠতে যাবে তখনই একটা লেখা তাদের সামনে আসে। লেখাটা বাংলা বা ইংরেজিতে ছিল না, চাইনিজ ভাষায় কিছু লেখা ছিল। অয়ন তাড়াতাড়ি সেন্টার ট্রান্সলেশন করে দেখে লেখাটা। এই সাইট ফিরে পাবে না শত চেষ্টা করলেও। সারা জীবনের জন্য এই সাইট ধ্বংস করে দিলাম। যারা পর্ন সাইট চালায় সবাই ধ্বংসাত্মক। তারা সমাজের মানুষকে খারাপ পথে নিয়ে যায়, যুব সমাজকে ধ্বংস করে দেয়। যারা এই সাইট পরিচালনা করে তাদের জীবনে ঝুঁকি আছে, সবাই ধ্বংস হয়ে যাবে। সে সময়টা বেশ দূরে নয়, ফিরছি আমি আরও ভয়ঙ্কর হয়ে। এই লেখাটা পড়ে অয়ন কিছুটা ভয় পেয়ে যায় আর লেখাটা আরিয়ানকে দেখায়। আরিয়ান লেখাটা পড়ে কি যেন ভাবে, তারপর অয়নকে বলে, এটা খুব ভয়ঙ্কর কেউ। আমি একজনকে সন্দেহ করছি, কিন্তু এটা সে কিনা সেটা এখনো জানি না। যদি এটা সে হয় তাহলে তুই জীবনের ঝুঁকিতে আছিস, আর যদি সে না হয় তাহলে নতুন কেউ ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। আমাদের এখন তাকে শেষ করতে হবে। আরিয়ানের কথায় অয়ন কিছুটা থমকে যায়। অয়ন বলে, কে হতে পারে সে? সেটা আর কিছু বলতে যাবে তখনই আরিয়ানের কম্পিউটার রুমে কেউ প্রবেশ করলো। দুইজন ফিরে দেখে আরিয়ানের ছোট বোন রুহানি হাতে চা নিয়ে আছে। অয়নকে বলল, হাই অয়ন ভাইয়া, কেমন আছো? অনেক দিন পর আমাদের বাসায়। হ্যাঁ ভালো, তুমি ভালো আছো তো? ভালো। তো কি কাজ করছো কম্পিউটারে? তেমন কোনো কাজ নয়, শুধু একটু সাইটে কাজ ছিল, সেটা করছি। তোমার ভাই আর আমি মিলে। ওকে কর তাহলে, আর চা খেয়ে নিও। রুহানি চা দিয়ে চলে আসতে যাবে, ঠিক একটু ফিরে দেখলো কম্পিউটার স্ক্রিনে থাকা কিছু চাইনিজ লেখা। রুহানি লেখাটা দেখে একটু হাসি দিল। অয়ন বা আরিয়ান কেউ সে হাসি দেখলো না। রুহানি চা দিয়ে নিজের রুমে চলে গেল। ভেতর থেকে দরজা বন্ধ করে দিল যাতে কেউ আসলে সে বুঝতে পারে। অয়ন আর আরিয়ান বেশ কিছু সময় ধরে কিছু করতে না পেরে কম্পিউটার ছেড়ে উঠে পড়ল। হারিয়ে ফেলল অয়নের পর্ন সাইট। অয়ন বাসায় চলে গেল। আরিয়ান কম্পিউটার রেখে রুহানির রুমে গিয়ে দেখে দরজা ভেতর থেকে লক করা। আরিয়ান ভাবল রুহানি ঘুমাচ্ছে, তাই আর না ডেকে ছাদে চলে গেল। একটা কথা, আরিয়ান বারবার ভাবছে সে তো মারা গেছে আমার জানা মতে। দেশের সব হ্যাকার সেটাই জানে, তাহলে এটা কি সে হতে পারে? না, মরা মানুষ হতে পারে না, এটা অন্য কেউ। অয়ন বাসায় গিয়ে ভাবতে লাগলো, আরিয়ান তো কারো নাম বলতে চেয়েছিল,
কিন্তু বলল না কেন? অয়ন আবার আরিয়ানকে ফোন দিল। আরিয়ান ফোন ধরে কানে দিতে অপর পাশ থেকে অয়ন বলল, সে ভয়ঙ্কর হ্যাকারটা কে হতে পারে? আরিয়ান অয়নের কথায় কিছুটা থমকে গেল। আরিয়ান চুপ থাকায় অয়ন আবার জিজ্ঞেস করলো। কে সে, বল না। এবার আরিয়ান কিছুটা রাগী গলায় বলল, আমি জানি না সে কে, তবে এটা জানি সে কাউকে মারার আগে এমন একটা চিঠি বা মেসেজ দেবে। তার ব্যাপারে আমি আর কিছু জানি না। হ্যাকারের নাম বলবে, কিন্তু তা না বলে আরও রাগ দেখালো। ফোন কেটে দিয়ে ভাবলো অয়ন সব ভুলে যাবে, চুপচাপ হয়ে থাকবে। যদি তাতে তার জীবনের ঝুঁকি কমে যায় তাহলে সেটাই ভালো। সবাই চুপচাপ হয়ে গেল। অয়ন আর আরিয়ান এমন ভাব ধরল যেন তারা কিছুই জানে না। 2 দিন পর অয়ন আর আরিয়ান ভার্সিটিতে আসে। এইদিকে ভার্সিটিতে আসে নতুন ছেলে রবিউল হাসান। অয়ন আর আরিয়ান আর সাথে কিছু ছেলে পেলে মিলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। তখনই রবিউল ওদের কাছে যায় আর জিজ্ঞেস করে, ভাই, অনার্সে পলিটিক্যাল সায়েন্সের রুমটা কোন দিকে, একটু বলবেন প্লিজ? রবিউলের কথা শুনে অয়ন আর আরিয়ান হাসতে শুরু করে। রবিউল যখনই সেখান থেকে চলে আসতে যাবে তখনই অয়ন রবিউলকে দাঁড় করিয়ে বলে, নতুন নাকি? আগে তো দেখিনি। হ্যাঁ নতুন, তাই তো রুমটা চিনি না, তাই বলে আপনাদের জিজ্ঞেস করলাম। বাসা কই? আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন। আচ্ছা, আমি অন্য কারো কাছে জেনে নেব, ধন্যবাদ। আরে বাহ, দেখতে খ্যাত হলো, কথা স্মার্ট আছে। আপনারা আমাকে অপমান করেছেন। কারো গায়ের পোশাক দেখে বিচার করার ক্ষমতা আপনাদের নেই। ওই, গলা নামিয়ে কথা বল, সিনিয়র হয় তোদের। আচ্ছা সরি ভাই, আসি আমি। আরে ওই, কই যাস? ভাই, ক্লাস আছে, ক্লাস খুঁজতে হবে, তারপর যেতে হবে, আর কিছু সময় পর ক্লাস শুরু হবে। না, তুই আজ কোনো ক্লাস করবি না। যা ওই দোকান থেকে আমাদের জন্য চা নিয়ে আয়। দেখুন, আপনারা অযথা আমাকে বিরক্ত করছেন। ওই, তুই যাবি চা আনতে নাকি এখানেই? কথা বলতে না বলতে আরিয়ান রবিউলের শার্টের কলার ধরে বসে। ইচ্ছে না থাকা সত্ত্বেও রবিউল তাদের জন্য চা আনতে রাজি হয়ে যায়। রবিউল চা আনতে চলে যাওয়ার পর আরিয়ান আর অয়ন হাসতে হাসতে বলে, ভালোই মুরগি পাইছি, এবার ওটাকে দিয়ে সব করাবো। কিছুটা দূরে হলেও রবিউল তাদের কথা শুনতে পায়। রবিউল মনে মনে ভাবে, তবে ভালোই হবে, আমি যত তোদের কাছে থাকবো ততই লাভ আমার। অয়ন আর আরিয়ান হাসতে থাকে। একটু পর রবিউল চা নিয়ে আসে। অয়ন আর আরিয়ানের হাতে চা দিয়ে চলে যেতে চাইলে অয়ন নিজের পকেট থেকে চায়ের টাকা বের করে রবিউলের দিকে ছুঁড়ে মারে আর বলে, এই ফকির, তোর 4 টাকা নিবি না, এই ধর। রবিউল ফিরে মাটি থেকে টাকাটা তুলে নিয়ে অয়না আর আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে যায়। হঠাৎ আরিয়ান একটু শক খায়। এই হাসি হয়তো সে আগে কোথাও দেখেছে। অয়ন রবিউলের হাসি দেখে বলে, দেখ, 4 টাকার সাথে কিছু বকশিস পেয়েছে বলে কত খুশি হয়েছে ওই খ্যাতটা। জানিস, এরা হলো টাকার পাগল। টাকা দিবি তো এদের দিয়ে সব কাজ করানো যাবে, সেটা হোক ড্রাগস বা আর্মস। অয়নের কথা শেষ হতে না হতে আরিয়ান তাকে থামিয়ে দিয়ে বলল, না, এটা হতে পারে না। ওর হাসি হয়তো আমি আগে কোথাও দেখেছি, কিন্তু ওর মুখটা দেখিনি। ওর হাঁটার স্টাইল, হাত নাড়ানোর স্টাইল, এমনকি তার রহস্যময় হাসি, সব আমায় কেন যেন চেনা মনে হচ্ছে। ওর থেকে সাবধানে থাকিস। এমনিতেও অপরিচিত কারো ওয়ার্নিংয়ে আছি, কে কখন কোন দিকে এসে যায় তার হিসেব নেই। আরিয়ানের কথায় অয়ন কিছুই বুঝল না। একদিকে রবিউল একটা মেয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, উদ্দেশ্য অনার্সের রুমটা চিনে নেওয়া। মেয়েটা কিছু সময় রবিউলের দিকে তাকিয়ে রুমটা দেখিয়ে দেয়। রবিউল রুমে চলে যায়। সবাই ভূত দেখার মতো তার দিকে তাকিয়ে আছে। একটু পর স্যার ক্লাসরুমে আসলে আবারও বের হয়ে যায়। বাহিরে দরজার উপরে কি যেন দেখলে আবার ভেতরে ঢুকে সবাইকে বসতে বলল। সবাই বসে গেল। স্যার বলল, এটা অনার্স প্রথম বর্ষের রুম না? স্যারের কথা শুনে সবাই কিছুটা থমকে গেল আর রবিউলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ স্যার। স্যার এবার একদম পেছনে থাকা রবিউলকে দাঁড়াতে বলল। রবিউল দাঁড়িয়ে স্যার কি বলবে তা শুনতে প্রস্তুতি নিল। হয়তো সবার মতো ছোট লোক খ্যাত বলে অপমান করবে। ঠিক সেটাই হলো। রবিউল দাঁড়াতেই স্যার জিজ্ঞেস করলো, এই ছেলে কে তুমি, এখানে কি করছো?
স্যার আমি এই ক্লাসে স্টুডেন্ট, এটা আমার প্রথম দিন, তাই আমাকে আপনি বা এখানে থাকা কেউ চিনে না। রবিউলের কথা শুনে স্যার কিছুটা রেগে গিয়ে বলল, তোমার রোল কত? স্যার 126। 6টা মাস যাচ্ছে আর তুমি এতদিন পর ভার্সিটিতে আসছো? স্যার আমি রবিউলকে আর কোনো কথা বলতে না দিয়ে স্যার নিজের খাতা দেখে বলল, এখানে 126 বলে কেউ নেই, 125 পর্যন্ত। স্যার আমি ট্রান্সফার হয়ে আসছি, কাল ট্রান্সফার হয়েছি আর আজ ক্লাস করতে আসছি। ওহ, তাই তো বলি, এমন ক্ষেত মার্কা ছেলে আমাদের ভার্সিটিতে আসলো কিভাবে? স্যারের কথা শুনে রবিউল মাথাটা নিচু করে ফেলল আর ক্লাসের সবাই হাসাহাসি শুরু করলো। রবিউল মাথা নিচু করলেও তার কেন যেন এসবে খুব ভালো লাগছে। মনে মনে সে ভাবছে, আজ যদি এমন না হতো, এই নিষ্ঠুর মানুষগুলো গরিবের সাথে কি করে তা বুঝতেই পারতো না। রবিউল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, স্যার নিজের মতো রবিউলকে অপমান করে যাচ্ছে। স্যারের কথা শেষ হলে রবিউল মাথা নিচু করেই বসে পড়ল। এই ভার্সিটিতে সব বড়লোকের ছেলেরা পড়াশোনা না, টাইম পাস করে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বাবার টাকা নষ্ট করতে আসে। তবে 2-1জন আছে যারা পড়াশোনা করে। যারা ভালো পড়াশোনা করে তারা কখনো কাউকে অপমান করে না, কাউকে ছোট করে কথা বলে না, সবার সাথে খুব সহজে মিশে যায়। রবিউল মাথা নিচু করে বসে আছে, স্যার ক্লাস করে যাচ্ছে। স্যারের কথা রবিউল শুনছে আর মাথা নিচু করে আছে। একদম পেছনের সিটে রবিউল একা বসে আছে। হঠাৎ ভার্সিটির ভিসি ক্লাসে আসলে সবাই দাঁড়িয়ে তাকে সম্মান করে। সবার মতো রবিউলও দাঁড়িয়ে যায়। স্যার সবখানে দেখে একদম পেছনে রবিউলের দিকে তাকিয়ে সবাইকে বসতে বলল। সবাই বসে গেলে স্যার রবিউলকে দাঁড়াতে বলল। সবাই মুচকি হাসছে। সবার মধ্যে স্যার হয়তো রবিউলকে অপমান করবে। রবিউলকে স্যার সামনে আসতে বললে সে সেখানে এলো। স্যার রবিউলকে দেখিয়ে বলল, হয়তো তোমরা অনেকে জান না ওর নাম। ও হচ্ছে রবিউল হাসান। ও খুব মেধাবী ছাত্র। স্যার কথা বলার মাঝখানে রবিউল একটা কাশি দিল। স্যার সাথে সাথে কথা ঘুরিয়ে নিয়ে বলল, রবিউল হাসান আগামীকাল এখানে ট্রান্সফার হয়ে আসছে। তোমরা সবাই ওর সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবে। যাই হোক, রবিউলকে তো তোমরা সবাই চেনো, এখন তোমাদের পরিচয় দাও রবিউলকে। স্যারের কথা শুনে একজন তো বলে উঠল, কি এই খ্যাতকে আমাদের পরিচয় দেব? স্যার ধমক দিলে সবাই চুপ হয়ে যায়। স্যার এক পাশ থেকে নাম বলতে বললে সবাই নিজেদের মতো তাদের পরিচয় দেওয়া শুরু করে। রবিউল খেয়াল করে দেখছে তাদের মধ্যে অনেকে মুখে রাগ আর ধমকানোর স্বরে তাদের নাম বলছে। রবিউল এসব দেখেও সবার নাম জেনে নিল। ভিসি স্যার রবিউলকে সামনে এসে বসতে বললে রবিউল ছোট করে বলে, না স্যার, সমস্যা নেই, পেছন থেকে সবাইকে ভালো করে দেখা যায়। সবার সাথে কথা শেষ করে ভিসি স্যার চলে গেল। রবিউল ঠিক পেছনে গিয়ে আবার বসে পড়ল। স্যার নিজের মতো ক্লাস করাতে শুরু করলো। পূর্ণ সময়ে ক্লাস করে স্যার রবিউলের দিকে তাকিয়ে বলল, আজকে ক্লাসটাই করতে পারলাম না। রাগী গলায় এটা বলে স্যার চলে গেল। রবিউল মাথা নিচু করে পেছনের সিটে বসে আছে আর ভাবছে, যারা শিক্ষা দেয় তারাই যদি ধনী গরিবের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাহলে এই জাতি শেষ হয়ে যাবে। রবিউল মাথা নিচু করে এসব ভাবছে, তখনই সে বুঝতে পারল তার দুই পাশে কেউ এসেছে। রবিউল মাথা তুলে তাকিয়ে দেখে 2টা ছেলে তার পাশে বসে আছে। রবিউল মাথা তুলছে দেখতেই তারা বলল, হাই, আমি নীল। আর আমি? তাকে আর বলতে না দিয়ে রবিউল বলে উঠল, রাফিন। রবিউলের কথা শুনে রাফিন কিছুটা হেসে বলল, তার মানে ভিসি স্যার যা বললো তা আসলেই সত্যি? রাফিন রবিউলকে কি বুঝাতে চেয়েছে সেটা রবিউল বুঝিয়েও না বুঝার মতো করে আবার জিজ্ঞেস করল, স্যার কি বুঝিয়েছে? তুমি খুব মেধাবী, সেটাই। কথা বলার মাঝখানে সামনের দিকে তাকিয়ে হঠাৎ রবিউল কিছুটা থ হয়ে যায়। এই বোধহয় রবিউল নিজেকে হারিয়ে ফেলবে। একটা মেয়ে সে ক্লাসে প্রবেশ করলো। দেখতে মাশাআল্লাহ, যে কেউ ফিদা হয়ে যাবে। রবিউল সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ পাশে রাফিন রবিউলকে কিছুটা ধাক্কা দিয়ে কল্পনার জগৎ থেকে ফিরিয়ে আনলো আর বলল, কিরে, কই হারিয়ে গেলি? না মানে কোথাও না, আপনারা কিছু বলবেন? আমাদের আপনি করে বলছিস কেন? তুই করে বলবি।
আজ থেকে নীল আর আমি তোর ফ্রেন্ড। এমনিতেও এখানে সব বড় লোকের কাছে আমরা অবহেলিত। আমার যে না অবস্থা, কি আমার ফ্রেন্ড হবে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এত অবাক হওয়ার কিছু নাই, আমরা এখন থেকে তোর ফ্রেন্ড। নীল এই বলে হাত বাড়িয়ে রবিউলের সাথে হ্যান্ডশেক করে। একটু পর ক্লাসে আরেকটা স্যার প্রবেশ করে। নীল আর রাফিন তার সাথেই বসে পড়ে। স্যার ক্লাস শুরু করে। রবিউল সেই মেয়েটার দিকে একটু পরপর তাকাচ্ছে। এই অদ্ভুত সৌন্দর্য নিয়ে মেয়েটার দিকে রবিউল বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। পাশে থাকা নীল আবারও হালকা ধাক্কা দিয়ে বলল, কি কার দিকে এভাবে তাকিয়ে আছিস জানিস? না তো, মেয়েটা বেশ সুন্দর। বেশি তাকিয়ে থাকিস না, অরণি দেখলে তোর অবস্থা খারাপ হবে। রবিউল বুঝতে পারল তাহলে এই মেয়ের নাম অরণি। না, মেয়ে তো নয়, যেন ভুলে আকাশ থেকে নেমে আসা কোনো পরী। স্যার এইদিকে ক্লাস করেই যাচ্ছে, রবিউলের মন অন্যদিকে। প্রায় সে ক্লাস শেষ হয়ে গেলে অরণি সোজা রবিউলের সামনে এসে দাঁড়িয়ে যায়। প্রথমে রবিউল তেমন খেয়াল না করলেও পাশে নীল হালকা ধাক্কা দিলে কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। রবিউল অরণিকে এত কাছ থেকে দেখে থ হয়ে দাঁড়িয়ে পড়ে। অরণি ধমকানো স্বরে রবিউলকে বলে, কি ব্যাপার, এখানে কি মেয়ে দেখতে আসিস নাকি? সে কখন থেকে দেখছি আমার দিকে তাকিয়ে আছিস। রবিউল কিছু না বলে চুপ করে মাথা নিচু করে ফেলে। যদি এখন রবিউল কিছু বলে বা করতে যায় সব কিছু ভেসে যাবে। রবিউল কোনো কথা বলছে না দেখে অরণি আবার চিৎকার করে বলে উঠল, কি হলো, কথা কি কানে যায় না? এবার রবিউলের দিকে তাকিয়ে সবাই হাসছে। রবিউল অরণিকে বলল, আপনি অনেক সুন্দর, তাই একটু দেখছিলাম। রবিউলের এমন কথা শুনে সবাই জোরে হেসে উঠল। আর অরণি তো বেশ রেগে গেল। অরণি কিছু বলতে যাবে ঠিক তখনই স্যার ক্লাসে চলে এলো। অরণি নিজের সিটে চলে যেতে যেতে বলল, ক্লাস শেষ হলে তোকে দেখে নেব। অরণি চলে গেলে রবিউল বসে পড়ে। এভাবে একটার পর একটা ক্লাস হয়ে গেলে রবিউল যখনই চলে আসতে যাবে তখনই পেছন থেকে কেউ ডাক দেয়। রবিউল ফিরে দেখে নীল আর রাফিন পেছনে আছে। রবিউল তাদের দিকে যেতে চাইলে মাঝখানে অরণি কোথা থেকে চলে আসে। তার সাথে অয়ন আর আরিয়ানও আছে। রবিউলের বুঝতে বাকি নেই এখন কোনো ঝামেলা হতে পারে এখানে। নীল আর রাফিন হয়তো এজন্য তাকে ডেকেছিল। রবিউল কোনো ঝামেলায় পড়তেই চায় না, তাই সোজা উল্টো দিকে ফিরে চলে আসতে যাবে ঠিক তখনই পেছন থেকে শার্টের কলার ধরে ফেলে। রবিউল তখনই পা কাঁপা শুরু হয়ে যায়। না, এটা ভয় নয়, আত্মরক্ষা আর বিপরীতে কেউ থাকলে তাকে বিনাশ করার। রবিউলের পা কাঁপছে দেখে অরণি সহ সবাই হেসে ওঠে। রবিউল নিজের অজান্তে অরণির হাসির প্রেমে পড়ে যায়। সে নিজেও মুচকি হেসে ওঠে। আর এই হাসি দেখে আরিয়ান আবারও ভয় পেয়ে যায়। আরিয়ান মনে করছে এই হাসি কোনো হায়নার মুখে দেখছিল। সে খুব ভয়ঙ্কর, কিন্তু কোথায় দেখেছে সেটাই মনে করতে পারছে না। অরণি রবিউলকে বলল, বলেছিলাম না তুই ক্লাস শেষ করে বের হলে তোকে দেখে নেব। তাহলে এখন দেখা শেষ হলে আমি আসি, বাসায় ছোট বোন একা আছে। কে বলে আসলাম বল, এভাবে তাকিয়েছিলি কেন? একটা পরি যদি কারো সামনে থাকে তাহলে কি সে তাকাবে না? নিজের সৌন্দর্যের প্রশংসা শুনে অরণি কিছুটা খুশি হলো বটে, কিন্তু কেউ যে তার দিকে তাকালো তাকে মারতে পারলে অরণির আরো ভালো লাগে। অরণি বলল, না, তুই খারাপ নজরে আমার দিকে তাকিয়েছিলি, আর এখন তুই তার শাস্তি পাবি। দেখুন, হ্যাঁ আমি তাকিয়েছিলাম, কিন্তু সুন্দর অনেক আপনি, এর থেকে আর বেশি কিছু না। আর সরি, আসলে তাকানোটা আমার ভুল হয়েছে। এই বলে অরণি চলে আসতে যাবে তখনই আরিয়ান রবিউলকে ঘুরিয়ে চর মারতে যাবে ঠিক তখন অরণি তার হাত ধরে ফেললো আর আরিয়ানকে বলল, বাদ দাও, আজকে ভালো লাগছে না। তারপর রবিউলকে বলল, শোন, আর কখনো যদি আমার দিকে তাকিয়ে থাকিস তাহলে তোর পা ভেঙে দেব। রবিউল চুপ করে মাথা নিচু করে সেখান থেকে কিছুটা পথ চলে এলো। নীল আর রাফিন দৌড়ে রবিউলের কাছে এলো। রবিউল কারোর সাথে কথা না বলে হেঁটে ভার্সিটির বাইরে চলে গেল। ভার্সিটি ছুটি, তাই অনেকে চলে যাচ্ছে। রবিউলের পেছন পেছন নীল আর রাফিন এলো। নীল রবিউলকে পাশে এসে বলল, কি হলো, আজ অরণি এত ভালো হলো কেমনে? রবিউল নীলের কথার কোনো জবাব না দিয়ে নিজের মতো হাঁটতে লাগলো। রাফিন বলল,
তোর বাসা এখান থেকে কতটুকু দূরে? রাফিনের কথার জবাব দেওয়াটা দরকার মনে করে বলল, এই তো সামনের মোড়ে গিয়ে ডানে 5 মিনিট গেলেই আমাদের বাসা। কে কে আছে বললি না তো? না, বাসায় তেমন কেউ নেই, মা আর ছোট বোন আছে। তো তোদের বাসায় কোন দিকে? আমাদের বাসা তো এদিকে। ওকে, যা তাহলে। ভালো লাগছে না, আমি বাসায় যাব। যাবি তো ঠিক আছে, তোর নাম্বারটা দিয়ে যা। নাম্বার নিয়ে কি করবি? প্রতিদিন তো দেখাই হবে। আরে লাগবে, আর মেয়েদের মতো তোর নাম্বার দিতে সমস্যা কই? আচ্ছা নে। রবিউল নিজের নাম্বার দিল তাদের, দুজন চলে গেল। রবিউলও নিজের বাসায় চলে গেল। কলিং বেল দিতে ছোট বোন হ্যাপি এসে দরজা খুলে দিল। রবিউল ভার্সিটিতে যাওয়ার সময় হ্যাপি রবিউলকে দেখেনি। ওই সময় হ্যাপি নিজের রুমে ছিল। আর যখন ফিরল তখন রবিউলকে দেখে সে চোখ বড় বড় করে ফেলল। ভাইয়া, তোমার এই অবস্থা কেন? কি অবস্থা? এসব ড্রেস কই পাইছো? কাল কিনেছিলাম। কি, তুমি এসব কাপড় কিনেছো? ভার্সিটির জন্য নতুন কাপড় কিনলাম। ভাইয়া, তোমার আলমারিতে এর থেকে 1000 গুণ ভালো কাপড় আছে, আর এসব পরে তুমি ভার্সিটি গেছো? আমি জাস্ট ভাবতেই পারছি না। এতক্ষণ ধরে রবিউল বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। পেছন থেকে মা ডাক দিয়ে বলল, কি রে হ্যাপি, কার সাথে কথা বলছিস? মা, ভাইয়া ভূত হয়ে গেছে। ছোট বোনের কথা শুনে রবিউল না হেসে পারল না। যদিও এতক্ষণ ধরে মন খারাপ ছিল তার, কিন্তু এই পিচ্চি বুড়ির কথায় যে কারো মন ভালো হয়ে যাবে। রবিউল হ্যাপিকে ঠেলে দরজার সামনে থেকে সরিয়ে নিজের রুমে চলে গেল। একদম গোসল দিয়ে বের হলো। দুপুর 2টা বেজে গেছে, তাই সবাই খেতে বসলো। হ্যাপি এক লোকমা খাচ্ছে তো রবিউলের দিকে আর চোখে তাকাচ্ছে। রবিউল বুঝতে পারলো এখনো হ্যাপি রবিউলের কথা চিন্তা করছে। রবিউল বলল, এ পিচ্চি, কি চিন্তা করছিস? এত ভালো করে খা। দেখো ভাইয়া, আমি 10ম শ্রেণীতে পড়ি, তুমি আমাকে বারবার পিচ্চি বলো কেন? জানো আমার কত ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে? পিচ্চির কথা শুনে রবিউলের কাশি উঠে গেল। পাশে থাকা পানির গ্লাস হাতে নিয়ে এক নিমিষে সবটা পানি খেয়ে শেষ করলো। এই পিচ্চি বলে কি? এমনিতেও দেখি কথায় কথায় বিয়ের কথা বলে। রবিউল যত কথা বাড়াবে এই পিচ্চি বুড়ি তত পেঁচাবে। খাওয়া শেষ হলে রবিউল নিজের রুমে চলে যায়। নিত্যদিনের মতো রবিউল গিয়ে শুয়ে পড়ে। প্রায় 20 মিনিট পর হ্যাপি দরজায় এসে ভেতরে যাওয়ার পারমিশন চায়। রবিউল ভেতরে যেতে বললে হ্যাপি টেবিলের ওপর তার হাতে থাকা 2টা চা রেখে রবিউলের পাশে বসে পড়ে। রবিউল উঠে একটা চা হাতে নেয়, অপরটা হ্যাপি নেয়। হ্যাপি তখনই রবিউলকে বলে, ভাইয়া একটা কথা বলবো? বল, কি বলবি? আমরা এখানে আসছি 2 মাস হলো, তুমি এই সময়ের মধ্যে কেমন যেন হয়ে গেছো। মানে আগে ছিলে একরকম, আর এখন পুরো ভিন্ন হয়ে গেছো। হ্যাঁ রে পাগল, আছি তো ঠিক আগের মতো, শুধু পোশাকটা একটু চেঞ্জ হলো, আর কিছু না। না ভাইয়া, তোমার চাল চলনও কেমন যেন হয়ে গেছে। রবিউল হেসে বলে, ঠিক আছে, তুই এসএসসিতে এক্সাম শেষ কর, তারপর তোকে সিআইডিতে দিয়ে দেব। এত সন্দেহ কেন হয় তোর, বুঝি না আমি। আমি কিছু বললে আমাকে সিআইডি সিবিআইতে দিয়ে দেবে, খালি এই কথা। হায় রে কপাল, তুই এত সন্দেহ করিস কেন বল, পুরো সিআইডিদের মতো। তোমার কাছে কিছু একটা জানতে চাইলেই সেটা তোমার কাছে সন্দেহের কিছু হয়ে যায়। আচ্ছা সব বাদ দে, তোকে বলছিলাম না চা কফি এসব খাবি না, তাও তুই দেখি আমার থেকে বেশি চা খাস। তো খেলে শেষ হয়ে যাচ্ছে নাকি? জানিস না তুই শেষ হয়ে যাচ্ছে যে সেটা? ভাইয়া তুমি না। কথা বলতে বলতে দুজন হেসে উঠল। রবিউল হ্যাপিকে চা কফি খেতে নিষেধ করে, কারণ চা কফি খুব মারাত্মক, যেমন সিগারেট বা অন্যান্য নেশাদ্রব্য জিনিসের মতো। যে চা খায় সে চা না খেয়ে থাকতে পারে না, না খেলে ভীষণ মাথা ব্যথা শুরু হয়। তাই হ্যাপিকে চা কফি খেতে বারণ করে। যদিও রবিউলের কথা হ্যাপি একদমই কানে নেয় না। চা খাওয়া শেষ হলে হ্যাপি কাপ 2টা নিয়ে চলে যেতে চাইলে রবিউল বলে, শুন, আমার কাপড়গুলো একটু ধুয়ে দিস তো। কোন কাপড়? যেগুলো পরে বের হলে? সেইগুলো। ও আইছে, তোমার ওই কাপড়ে আমি হাত লাগাবো এটা ভাবলে কেমনে তুমি? আচ্ছা হয়েছে, ধুয়ে দিতে হবে না, যা সর এখান থেকে। হ্যাপি মুখ বাঁকা করে চলে যায়।
রবিউল হাসতে হাসতে নিজের কম্পিউটারের সামনে বসে পড়ে। এদিকে আরিয়ান আর অয়ন বাসায় গিয়ে খাবার খেয়ে ফোন হাতে নিয়ে দেখে তাদের ফোনে একটা কারো মেসেজ, যেগুলো সিক্রেট একটা সাইট থেকে আসছে, যেটাতে তারা আর তাদের টিম কাজ করে হ্যাকিংয়ের। তারা মনে করলো নতুন কোনো কাজ আছে, তাই এমন মেসেজ আসছে। দুইজন কম্পিউটারের সামনে বসে পড়ে। হঠাৎ দেখে তাদের সার্ভারের সিস্টেম চেঞ্জ করতে বলছে। নর্মালি তারা সেটা ইগনোর করে দিল। তখনই হলো ধামাকা। ইগনোরে ক্লিক করার পরেই দেখছে তাদের সামনে থাকা ল্যাপটপ আর কম্পিউটার ডাউন হয়ে যাচ্ছে। দুইজনই কিছু বুঝতে পারছে না হঠাৎ করে কি হচ্ছে এসব। অয়নের সাথে ঘটে যাওয়া ঘটনা এখন আবারও দুজনের সাথে ঘটে গেল। আগের মতো স্ক্রিন অফ হয়ে গেল। কিছু সময় অন্ধকার থাকার পর একটা ভুতুড়ে ইমোজি আসলো। সেটা ধীরে ধীরে অদৃশ্য হতেই আর একটা লেখা আসলো। সেটাও লেখা ছিল চাইনিজ ভাষায়, যেটার বাংলা দেশের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয়। এই লেখা দেখে দুইজনই ভয় পেয়ে যায়, কারণ তাদের পুরো টিম মিলে বাংলাদেশের কিছু গোপন তথ্য বাইরে দিতে চাচ্ছে, কিন্তু কাকে দিতে চাচ্ছে সেটা অদৃশ্য হ্যাকার জানে না। অয়ন আর আরিয়ানের উপর আরও একজন আছে, যার কথায় তারা সব করে বেড়ায়। দুর্ভাগ্য হলেও সত্যি, এতদিন কাজ করেও তাদের বসকে সেটা তারা এখনও জানে না। অয়ন আর আরিয়ানের হ্যাকিংয়ের পুরো সাইট হ্যাক করে নিয়ে অপর পাশে বসে থাকা হ্যাকার মুচকি হাসছে। আরিয়ান আর অয়ন ভয় পেয়ে যায়, কারণ তারা যে দেশের ক্ষতি করছে সেটা জানতে পারলে তো তাদের জেল হবে। মামলা হলে আজীবন হয়তো জেলের চার দেয়ালে বন্দি থাকতে হবে। অয়ন আর আরিয়ান এবার একসাথে হয়ে গেল। দুজন আরিয়ানের বাসায় আসলো। এখন থেকে তারা ছদ্মবেশে সেই হ্যাকারকে ট্রেস করার চেষ্টা করবে। এদিকে রবিউল কম্পিউটার থেকে উঠে ঘুমাতে গেল, কানের পাশে ফোনটা রাখলো। তখন তার মনে হলো কিছু একটা সে মিস করে ফেলেছে, হয়তো সেটা কম্পিউটার কোনো জিনিস। রবিউল আবার কম্পিউটারের সামনে বসে মাথায় হাত দিয়ে চেয়ারের পেছন দিকে কিছুটা হেলে গিয়ে চিন্তা করলো কি সেটা। হঠাৎ তার কিবোর্ডের পাশে চোখ গেল। সেখানে তার একটা পেন ড্রাইভ ছিল, যেটা এখন নেই। রবির ঘরে তো মা আর ছোট বোন ছাড়া কেউ নেই। মা এমনিতেও এই ঘরে আসে না, ঘর গোছানো হ্যাপির কাজ। তাই রবিউল চিন্তা করছে কোথায় গেল পেন ড্রাইভ। রবিউল তাৎক্ষণিক হ্যাপিকে ডাক দিল। প্রথম ডাকে কোনো সাড়া শব্দ পায়নি, তাই রবিউল আবারও ডাক দিতে হ্যাপি এসে হাজির। এত রাগী হয়ে ডাকলো যে হ্যাপি দরজার কাছে এসে কাঁপতে শুরু করলো। রবিউল হ্যাপিকে দরজার পাশে দেখে ভেতরে আসতে বলল, ভাইয়া, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? সকালে আমি বের হওয়ার পরে আমার রুমে কি আসছে? বাসায় তো কেউ আসেনি, আর তোমার রুমে আমি ছাড়া তো কেউ আসে না। তাহলে তুই এসেছিস সকালে? হ্যাঁ, তুমি এলোমেলো করে সবকিছু বের হয়ে গেছো, তাই আমি এসে গুছিয়ে চলে গেলাম। এখান থেকে কোনো পেনড্রাইভ নিছিস? এটার জন্য তুমি এভাবে চিল্লাচ্ছ? নিছিস কিনা তাই বল। হ্যাঁ, ওটা তোমার কিবোর্ডের পাশে ছিল। আমি ভাবলাম তুমি হয়তো ভুলে সেখানে রেখে গেছো, তাই ওটা তোমার বিছানার বালিশের নিচে রাখলাম। হ্যাপির কথা শুনে রবিউল কিছুটা শান্তি পেল। এই পেন ড্রাইভে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। যদি ভুলেও এটা খারাপ কারো হাতে পড়ে তাহলে অনেক বিপদ হতে পারে। যদিও পেন ড্রাইভে একটা কোড দেওয়া আছে, কিন্তু সেটা ভেঙে ফেলে তো ভেতরে তথ্য দেখা ততটা কঠিন নয়। রবিউল কম্পিউটারের সামনে থেকে উঠে বিছানায় থেকে পেন ড্রাইভটা হাতে নেয়। হ্যাপিকে বলে, আমার জিনিস যেটা যেখানে থাকে সেখানে রাখবি। তাই বলে এত চিৎকার করবে? বেশি হয়ে গেল নাকি? যদিও হাসির জন্য কথাটা বলেছে, কিন্তু হ্যাপি রাগ করে চলে গেল। রবিউল পেছন থেকে অনেক ডাকলো, কিন্তু শুনল না। কি আর করার, রবিউল আবারও শুয়ে পড়ল। দিনে একটু ঘুমালে রাত জেগে কাজ করা যায়। এইদিকে আরিয়ান আর অয়ন কম্পিউটারের সামনে বসে অদৃশ্য হ্যাকারকে খুঁজতে চেষ্টা করছে। কিবোর্ডে যত তাড়াতাড়ি সম্ভব হাত চালাতে লাগলো। অনেক চেষ্টা করে একটা অ্যাক্সেস নিতে পেরেছে তারা। সেটাতেও একটা কোড খুঁজেছে। অয়ন নিমিষে সে কোড ভেঙে ফেললো। দুইজন দুজনের দিকে তাকিয়ে একটু হাসলো। কোডটা ভাঙতেই একটা পেজ ওপেন হলো। ওখানে লেখা আছে, মাত্র খেলা শুরু। দেশের তথ্য পাচার করতে গিয়ে তোমরা নিজেদের মৃত্যু ডেকে আনলে।
দুইজনে লেখাটা দেখে বুঝতে পারলো তারা এই কোডটা ভাঙতে পেরেছে ঠিকই, কিন্তু সেটা অপর দিকে থাকা অদৃশ্য হ্যাকার চেয়েছে বলে এবার তারা অদৃশ্য হ্যাকারকে খুঁজতে আরও ট্রাই করছে। প্রথমে তারা অদৃশ্য হ্যাকার কে হতে পারে সেটা চিন্তা করলো। তাদের শত্রুর পক্ষে থাকা সবার লিস্ট চেক করলো। তাদের মধ্যে যে বা যারা আরিয়ান আর অয়নের সাথে বেশি ঝামেলা করে তাদের ল্যাপটপ, কম্পিউটার, এমনকি ফোনও হ্যাক করলো, কিন্তু কোনো লাভ হলো না। তাদের মধ্যে কেউই নেই যে আরিয়ান আর অয়নের সাইট হ্যাক করছে বলে মনে হয়। বেশ কিছু সময় চেষ্টা করেও যখন হ্যাকারকে খুঁজে পেল না, তখন আরিয়ান আরও দুইজন হ্যাকারের সাথে কথা বলল যাতে সেই অদৃশ্য হ্যাকার কে বা কারা জানতে পারে। সবাই সিদ্ধান্ত নিল রাত 2টায় তাদের কাজ করবে। যে এই হ্যাকিং করেছে তার সব কিছু হ্যাক করবে। 4 জন একসাথে কাজ করলে অবশ্যই কিছু পাবে যা দিয়ে হ্যাকারকে চিহ্নিত করা যায়। অয়ন আর আরিয়ান কাজ করছিল। হঠাৎ চা নিয়ে এলো আরিয়ানের ছোট বোন রুহানি। অয়নের সাথে কথা বলে রুহানি নিজের রুমে চলে গেল। অয়ন আর আরিয়ান দুইজনই খেয়াল করলো রুহানি যখনই তাদের একসাথে কাজ করতে দেখে তখনই হেসে চলে যায়। আর ইদানিং অয়নের সাথে রুহানি একটু বেশি কথা বলার ট্রাই করে। রুহানি চলে গেল। আরিয়ান আর অয়ন চা খাচ্ছে আর কম্পিউটারে বিভিন্নভাবে ট্রাই করছে ভিক্টিমকে ধরার, কিন্তু ভিকটিম যে রাঘব বোয়াল সেটা তাদের কল্পনারও বাইরে। রবিউল ঘুমাচ্ছে। একদম সন্ধ্যা হয়ে গেল তখনও ঘুমিয়ে আছে। হঠাৎ গায়ে পানি পড়তেই বিছানা থেকে লাফ দিয়ে উঠল। ভাবছে পানি এলো কোথা থেকে। সামনে তাকিয়ে দেখে হ্যাপি দাঁড়িয়ে হাসছে, হাতে পানির গ্লাসে। আর হ্যাপির হাসি দেখে বুঝতে পারলো এই পানি আকাশ থেকে পড়েনি, বরং ছোট বোন হ্যাপি ইচ্ছে করে ফেলেছে। রবিউল তাকে বলে, কিরে তুই আমার এই সাদের ঘুমটা ভাঙালি কেন? ভাইয়া, এটা কি তোমার সাধের ঘুম ছিল? সাদের ঘুম নয় তো কি, কত সুন্দর একটা। রবিউল একটু বলে থেমে গেল। তখনই হ্যাপি জিজ্ঞেস করলো, কত সুন্দর কি ভাইয়া? কিছু না, এই ঘুমটা না ভাঙালেও পারতি। খুব বেশি করে ফেলেছি না? আমার কথা আবার আমাকেই বলিস, যা এখান থেকে। হ্যাপি হাসতে হাসতে বলল, যাবই তো। মনে আছে ঘুমানোর আগে আমার সাথে কি করেছো? সেই প্রতিশোধ নিলি এখন পানি ঢেলে। নিলাম তো। বলো কি এত সুন্দর যার কারণ তোমার ঘুম ভেঙে গিয়ে কষ্ট হচ্ছে? এসব বুঝবি না। বলো না, এমন করো কেন? খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আর তুই পানি ঢেলে সেটা শেষ করে দিলি। না, স্বপ্নটাই পানি ঢাললি। তো ভাবি কেমন? ফুচকা রান্না করতে পারে তো? মানে কি, আমি স্বপ্ন দেখছি বললাম, কোনো মেয়েকে সেই স্বপ্নে দেখেছি তা বলিনি, আর তো সোজা ভাবি বানিয়ে দিলি, বুঝলাম না। কি তোমার সুন্দর রোমান্টিক স্বপ্ন কেমন হবে তা আমি ভালোই জানি। কপাল, একটু বেশি জানিস তুই, যা এখান থেকে। যাব। উঠে ফ্রেশ হয়ে এসো, নাস্তা করবে। যা আসছি। হ্যাপি চলে গেল। রবিউল ফ্রেশ হয়ে বের হয়ে সোজা নাস্তা করতে চলে যায়। মা পাশে বসে আছে। রবিউল বলল, মা, তোমার মেয়ে অনেক পেকে গেছে, বিয়ে দিতে হবে। রবিউল কথা শেষ করতে না করতে হ্যাপি বলে উঠল, খালি বিয়ে করতে মন চাই। মা কিছুটা দূরে বসেছিল তাই হ্যাপির কথা শুনতে পায়নি। রবিউল ঠিকই শুনতে পেরেছে, তাই রবিউল হ্যাপিকে বলল, কি বললি তুই? না মানে বই পড়তে মন চাই, মানে পড়াশোনা করতে, বিয়ে না তো। তুমি খালি বেশি শোনো। এখন রবিউল কিছু বললে সেটা আর মায়ের বিশ্বাস হবে না, কারণ হ্যাপির কথা মা বেশি বিশ্বাস করে। হ্যাপি এমন ফাজলামো করে তাও কেউ কিচ্ছু বলে না, কারণ সবার ছোট বোন, আর তাই সবার আদর আর আশকারা পেয়ে মাথায় উঠে গেছে। আর সবার ছোট বলে কেউ কিছু বলে না, যদিও একটু কিছু বলে তো সারাদিন খাবার বন্ধ, চুপচাপ কান্না করে যাবে। এই কারণে কেউ কিচ্ছু বলে না। নাস্তা করছে রবিউল মাকে বলল, মা, তোমার মেয়ে আমার গায়ে পানি ঢেলেছে, কেন জিজ্ঞেস করে তো? আমি কি জানি, তোরা জানিস সব। ওখানে আমাকে জড়িয়ে লাভ নেই। মায়ের কথা শুনে হ্যাপি তো হেসে যাচ্ছে মিটমিট করে। তখনই রবিউল বলল, কি রে হাসছিস কেন? বল, কেন পানি ঢাললি? সেই 2 ঘন্টা ধরে ডাকছি, তাও ওঠো নাই।
তাই পানি দিয়ে ঘুম ভাঙালাম। যদি জানতাম ভাবি ছিল, ঠুকু স্বপ্নে ভাবিকে দেখছো, তাহলে আর এমন করতাম না। খুব বড় হয়ে গেছিস। কথা বলতে বলতে নাস্তা করে রবিউল নিজের রুমে গেল। ফোন হাতে নিয়ে দেখে কম্পিউটারে 2টা সিগন্যাল দিল। রবিউল কম্পিউটারের সামনে বসে পড়ে আর মুচকি হাসে। কথা বলতে বলতে নাস্তা করে রবিউল নিজের রুমে গেল। ফোন হাতে নিয়ে দেখে কম্পিউটারে 2টা সিগন্যাল দিচ্ছে। রবিউল কম্পিউটারের সামনে বসে পড়ে আর মুচকি হাসে। কিছু সময় কম্পিউটার ঘেটে হেসে উঠে পড়ল। আজ রাতে তার কিছু কাজ আছে, তাই আরেকটু ঘুমিয়ে নেওয়া উত্তম। রবিউল আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু হ্যাপি তো আর এমন শান্তিতে ঘুমাতে দেবে না। রাত 11টা হতে ডিনার করার জন্য ডেকে দিল। ঘুম থেকে উঠে ডিনার করে নিল। পড়াশোনা শেষ করে হ্যাপি ঘুমিয়ে গেল। রবিউল বসে পড়ল একটা কম্পিউটারের সামনে। এইদিকে অদৃশ্য হ্যাকারের খোঁজ করতে অয়ন আর আরিয়ান বসে পড়ল কম্পিউটারের সামনে। যুক্ত হলো আরও 2 জন, মোট 4 জন মিলে অদৃশ্য সে হ্যাকারকে খুঁজবে যে অয়নের পর্ন সাইট আর 2 জনের হ্যাকিং সাইট হ্যাক করে নিয়েছে। রাত যতই যাচ্ছে অপারেশনের সময় ততই গড়িয়ে আসছে। রাত 1:30টা। অয়ন আর আরিয়ান 2 জন কম্পিউটারের সামনে বসে সিস্টেম ঠিক আছে কিনা দেখছে। সব কিছু চেক করে 2 জন চা খেয়ে নিল যাতে ঘুম না আসে। আর একটু সময় হতেই আরও 2 জন যোগ হলো। 4 জন মিলে এখন সে অদৃশ্য হ্যাকারের সিস্টেম হ্যাক করবে। ধীরে ধীরে কিবোর্ডে দ্রুত গতিতে হাত চালাতে লাগলো। অনেক চেষ্টার পরে অদৃশ্য হ্যাকারের আইপি অ্যাড্রেস বের করলো, কিন্তু একটা নয় অনেকগুলো আইপি পেল। সবার মতে ওই আইপিগুলোর মধ্যে যে কোনো একটাতে অদৃশ্য হ্যাকার অবস্থান করছে। অনেক বেশি আইপি, তাই সবগুলো ট্র্যাক করা পসিবল হচ্ছে না। কম্পিউটার স্ক্রিনে ভালো করে তাকিয়ে দেখে কোথায় কোথায় ডাবল বা তার বেশি আইপি এসে থামছে। অদৃশ্য হ্যাকার তখন কম্পিউটারের কাজ করছিল। যখনই দেখলো কেউ তার সিস্টেম হ্যাক করছে, তখনই সে মুচকি হাসলো। কত বড় বোকা তারা, এই বলে আরও কিছুটা অট্ট হাসি দিল। 4 জন 4টি আইপি ধরে নিল, যার মধ্যে একটাতে অদৃশ্য হ্যাকার থাকতে পারে। আরিয়ানের বাবা একটু ক্ষমতাশালী ব্যক্তি, তাই আরিয়ানের ফোন দিয়ে থানায় বলতেই পুলিশে আইপি অ্যাড্রেসগুলোতে চলে গেল, কিন্তু 3টা জায়গায় কিচ্ছু পেল না। সেই জায়গায় আরিয়ান আর অয়ন একসাথে গেল। গিয়ে তারা অবাক হয়ে যায়। একটা পুরনো ঘর, যেটাতে কেউ থাকে না, না কোনো মানুষ থাকার উপযোগী এটা। সেখানেও কিছু না পেয়ে ফিরে আসতে গিয়ে অয়নের চোখে একটা চিরকুট পড়ে। অয়ন সেটা হাতে নিয়ে দেখে সেখানে লেখা আছে, চোর চুরি করবে, মালিক তো পাহারা দিবে। এই কথার কোনো মানে তারা বুঝতে পারল না। হঠাৎ দেখে সেখানে একটা ছেলে এত রাতে বারান্দায় দাঁড়িয়ে আছে। আরিয়ান ছেলেটাকে দেখে চিনতে পারল না। বারান্দার লাইট জ্বলছে আর ছেলেটা কম্পিউটারের সামনে গিয়ে বসলো। দূর থেকে এইটুকু দেখা যাচ্ছে, এত রাতে কারো বাড়িতে ঢোকা ঠিক হবে না। অয়ন কিছুটা আন্দাজ করতে পেরেছে, হয়তো ওখানে বারান্দায় দাঁড়িয়ে থাকা লোকটা কিছু জানে, কিন্তু এখন তো সেখানে যাওয়া যাবে না। হতাশ হয়ে ফিরে এলো সবাই, কিন্তু আরিয়ানা তো সহজে তো হার মানার কথা না। বাসায় এসে আবারও কম্পিউটারের সামনে বসে পড়ল, কিন্তু এ কি, কম্পিউটার ওপেন হচ্ছে না কেন? হঠাৎ আরিয়ানের ফোন বেজে উঠল। ফোন বের করে দেখে নতুন যে 2 জন হ্যাকার নিল তাদের থেকে একজন ফোন করেছে। আরিয়ান ফোন কানে দিল। যার পেছনে আমায় লেলিয়ে দিচ্ছ সে সাধারণ কেউ না, ওর থেকে দূরে থাকাই উত্তম। আমাদের কম্পিউটার সহ সব সিস্টেম হ্যাক করে ফেলেছে সে। আমার মনে হয় সে আর কেউ নয়, আর কে। আর কে কথাটা শুনতে আরিয়ানের হাত থেকে ফোনটা পড়ে গেল। অয়ন পাশে বসা ছিল। আরিয়ানের এই অবস্থা দেখে সে বসা থেকে উঠে গেল। আরিয়ানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, ফোন ফেলে দিলি কেন? আরিয়ান কিছু বলছে না। মাটিতে পড়ে যাওয়া ফোনে এখনো কথা হচ্ছে, অপর পাশে এখনো কিছু বলে যাচ্ছে। অয়ন মাটি থেকে ফোনটা তুলে কানে দিল। অপর দিক থেকে বলছে, আমরা কিছু করতে পারিনি, বরং উল্টো আমাদের সিস্টেম হ্যাক করে নিয়েছে আরকে। আমাদের কম্পিউটার কিছু তথ্য ছিল, সেগুলো আরকের হাতে গেলে আমাদের মৃত্যু অবধারিত, তাই আমরা কম্পিউটার ভেঙে ফেলেছি। এতক্ষণে মনে হয় আরকে আমাদের লোকেশন বের করে ফেলেছে, তাই আমরা এখানে সব পুড়িয়ে দিয়ে বের হয়ে যাচ্ছি।
যদি বাঁচতে চাও তাহলে তোমরাও পালিয়ে যাও। পরবর্তী কোনো হেল্প চাওয়ার আগে কার সাথে লাগতে যাচ্ছ সেটা বুঝে নিবে। এই কথাগুলো বলে অপর পাশ থেকে ফোন কেটে দিল। অয়ন হ্যাকিং জগতে নতুন বললে চলে, তাই কে আর কে সেটা তার কোনো ধারণা নেই। আরিয়ান এখানে আগের মতো শক্ত হয়ে আছে মূর্তির ন্যায়। অয়ন পাশ থেকে আরিয়ানের গায়ে হাত দিতে সে ভয় পেয়ে গেল। এতটুকুতেই চমকে উঠল। অয়ন বলল, কি হলো, সবাই এত ভয় পাচ্ছ কেন? আর কেই বা কে? আমার বিশ্বাস হচ্ছে না এটা হতে পারে। কি হয়েছে কিছু না বললে বুঝবো কেমনে? তুই এই জগতে একদম নতুন, তাই কিছু জানিস না কে আর কে। আর আমরা সবাই জানি সে মারা গেছে, তাহলে এখন কিভাবে আসলো বুঝতে পারছি না। শুরু থেকে বল কি হয়েছে। আর আমাদের সাথে অপর পাশে কাজ করছিল যারা, তারা নাকি নিজেদের কম্পিউটার ভেঙে ফেলেছে। এত কিছু কেন করলো? সেই হিসেবে আমাদের কম্পিউটার ভেঙে ফেলা উচিত, কিন্তু তাতে কোনো লাভ নেই। আমাদের সব কিছু এতক্ষণে আর্কের হাতে চলে গেছে। সে খুব দ্রুত, যা দেখায় তার থেকে শতগুণ বেশি চলে। যেমন? সে কারো অ্যাক্সেস নিতে চাইলে যখন ইচ্ছে পারে। যখন আমাদের কাজ 1% দেখায় তখন তার কাজ হয় 100%। তাহলে তো আমাদের সব ডাটা তার কাছে চলে গেছে। আমি সেটা শতভাগ শিওর। তাহলে এখন আমাদের কি হবে? অত কিছু জানি না। সে চাইলে আমাদের এক্ষুনি পুলিশে ধরিয়ে দিতে পারে, আবার ক্ষমাও করতে পারে। তবে আমার মনে হয় না সে আমাদের ক্ষমা করবে। আমাকে শুরু থেকে একটু বল, আসলে কি করে সে? সবাই এত ভয় পায় কেন? আমাদের কি করা উচিত এখন? শুরু থেকে শোন তাহলে। তখন আমি সদ্য হ্যাকিং জগতে পা রাখি। শুরু থেকে আমাদের কাজ শেখানো হতো সাদা হ্যাকারের মতন, কিন্তু আমাদের টিমের অনেকে কাজ শিখে সেই কাজের অপব্যবহার করে। আমাদের যে কাজ শেখাতো সে কখনো আমাদের সামনে আসেনি। হঠাৎ একদিন নিউজে জানতে পারি বাংলাদেশের ব্যাংকের থেকে 200 কোটি টাকারও বেশি টাকা হ্যাকাররা হাতিয়ে নিয়েছে। তখনই আমরা এই নাম শুনি। পরে সব টাকা ব্যাংক করে দেয় এই আরকে। আর এই ডাকাতির সাথে জড়িত সব হ্যাকারকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। যারা এই হ্যাকিং করেছিল তারা কম পাওয়ারফুল ছিল না, কিন্তু আরকের কাছে তারা কিছু না। তার আরও 2টা লোক আছে, একজন মাফিয়া আর একজন টপ হ্যাকার। আরকের পরে তার অবস্থান হ্যাকিং জগতে। একজন রাশেদ, সে মাফিয়া আর আরকের ডান হাত। অপরজন মাহমুদ, সে হ্যাকিং জগতে আরকের পরে আছে, আর সে হলো আরকের বাম হাত। সবাই এই আরকের নাম শুনেছে, কখনো সামনে থেকে কেউ দেখেনি। এখন যদি আরকে আমাদের ডিভাইস সিস্টেম সত্যি হ্যাক করে তাহলে আমাদের রক্ষা নাই। তাই আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো দেশ থেকে পালাতে হবে, নয়তো জেলে কিংবা মাটির নিচে সাদা কাপড়ে আবদ্ধ হতে হবে। এত ভয়ঙ্কর সে? ওর পুরা নামই বাকি। আর কে মানে কি? অনেক ভয়ঙ্কর। সে যখন রেগে যায় তখন নাকি ওর চোখ ভয়ঙ্কর লাল হয়ে যায়। ওর পুরো নাম না বা আরকের মানে কি কেউ জানে না। চল এখন এখান থেকে পালায়, নয়তো থাকলে হয়তো মৃত্যু, নয়তো জেলে থাকতে হবে। চল ভারতে চলে যাই। পাগল নাকি? ভুলেও ওখানে যাওয়া যাবে না। আমাদের দেশে ডাটা চুরি করার প্ল্যান ছিল ভারতের এজেন্টের। এখন যদি ওখানে যায় আর ডাটা দিতে না পারে তাহলে ওখানে আমাদের মেরে ফেলবে। আবার তাদের আগে আরকের লোকও আমাদের শেষ করে দিতে পারে। তাই ভারতে না গিয়ে আমি আমেরিকায় চলে যাব। অনেক বড় দেশ, আমাকে সহজে খুঁজে পাবে না। আর ওখানে আমার আত্মীয় আছে, তাদের সাথে থাকতে পারবো। তাহলে আমার কি হবে? তুইও কোনো দেশের বাইরে চলে যা, ভুলেও ফিরে আসিস না, কারণ আরকে সহজে কিছু ভুলে না। আচ্ছা, তাহলে আমি দুবাই চলে যাব। ওখানে আমার চাচা আছে, তাদের সাথে থাকবো। দুইজন দুই দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাদের অগোচরে কম্পিউটারে অটো ইনস্টল হওয়া একটা সফটওয়্যার দিয়ে আরকে সব শুনে ফেলে। এমন ইঁদুরের মতো অবস্থা দেখে আরকে হেসে ওঠে। যা করতে পারবে না তাই করলে ভুল তো হবে, আর সেটা যদি অপরাধ হয় তো শাস্তি পেতেই হবে, আর যদি সেটা রাষ্ট্রবিরোধী হয় তো। সকালে ছোট বোন হ্যাপির ডাকে ঘুম ভেঙে যায় রবিউলের। ঘড়িতে তাকিয়ে দেখে 9টা বাজে। রবিউল আবারও শুয়ে পড়ল। হ্যাপি আবারও ডাকতে শুরু করলো, ভাইয়া ওঠো না কেন, কত বেলা হয়েছে।
পরে উঠবো, যা এখন ঘুমাতে দে। উঠবে নাকি পানি ঢালবো? আরে যা না, পরে উঠবো, আরেকটু ঘুমাই। তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। কি ওটা? ভাবি। তুই যাবি এখান থেকে নাকি? যাব না, আগে ওঠো। আর না উঠলে লাথি দিবা কেমনে? যা না প্লিজ, ঘুমাতে দে। এটা বড় একটা সমস্যা। যতই না করুক না কেন, হ্যাপি এসব মানবে না। যতক্ষণ রবিউলকে ঘুম থেকে তুলতে না পারে ততক্ষণ এভাবে কথা পেঁচাতে থাকবে। এক প্রকার বাধ্য হয়ে রবিউল উঠে গেল। রবিউলকে উঠতে দেখে হ্যাপি তাড়াতাড়ি চলে গেল, নয়তো রবিউল দৌড়ানি দেবে সেটা ভালোই জানা আছে তার। রবিউল ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে এলো। হ্যাপি আগে থেকে বসা ছিল। যখনই রবিউল নাস্তা মুখে দিতে যাবে হ্যাপি বলে উঠল, ভাইয়া কাল অনেক রাত পর্যন্ত কি কম্পিউটারে করছো? আমার কথা বাদ দে, তুই কিভাবে দেখলি সেটা? না মানে কি, সারা রাত ফোন নিয়েছিলে তাই তো? আরে না, হঠাৎ ঘুম ভেঙে গেছে, উঠে দেখি তুমি কম্পিউটারে কাজ করছো। প্রায় 4টে বাজে ওই সময়। তুই এত কিছু দেখলি? দেখছি তো। সাথে দেখলাম নিচে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। এদিক সেদিক দেখে তারা চলে গেল। চুপ, আর কোনো পাখামি করিস না, সোজা নাস্তা করে নে। আচ্ছা ঠিক আছে। এখানে আর কতদিন থাকবো? আমার একটু কাজ বাকি আছে, কয়েকদিনের মধ্যে শেষ হবে, তারপর না হয় চলে যাব। কি কাজ তোমার এত, বুঝি না। ছোট বোনের কথা শুনে রবিউল কিছুটা হেসে উঠল। নাস্তা শেষ করে রবিউল আবারও গিয়ে কম্পিউটারের সামনে বসে পড়ল। দুইজনকে 2টা মেইল করলো, সাথে কিছু ছবি পাঠিয়ে দিল। তারপর রবিউল ভার্সিটির দিকে রওনা দিল। এদিকে আরিয়ান আর অয়ন পালিয়ে যেতে সবকিছু ঠিক করে নিল। দুইজনই পালাতে গেলে ছোট্ট একটা জঙ্গল পার হতে হবে। আরিয়ান আর অয়ন দুজনই গাড়ি নিয়ে চলে যাচ্ছে। একটু একটু বৃষ্টিও হচ্ছে। কিছুটা পথ বাকি জঙ্গল থেকে বের হওয়া। ঠিক তখনই হলো সমস্যা। দুইজনের জন্য 3টা গাড়ি। একটাতে 2জন বসেছে, সামনে একটা গাড়ি, পেছনে একটা গাড়ি। হঠাৎ সামনের গাড়িটা থেমে যায়, পেছনের 2টা গাড়ি খুব জোরে ব্রেক করে। অয়ন আর আরিয়ান সামনের দিকে হেলে পড়ে। হালকা বৃষ্টি হচ্ছে। হঠাৎ সামনে তাকিয়ে দেখে কালো পোশাক পরিহিত অনেক লোক হাতে গান নিয়ে বের হচ্ছে। আরিয়ানের বুঝতে বাকি নেই এখানে রাশেদ আছে। সবাই কালো কাপড়ে আবদ্ধ, তাই কাউকে চেনা যাচ্ছে না। দুইজন যখন গাড়ি থেকে নামতে যাবে, 2 দিকে গুলি করতে থাকে রাশেদের লোকেরা। ভয়ে দুজনই অজ্ঞান হয়ে যায়। রাশেদ ইশারা করলে অয়ন আর আরিয়ানকে তাদের গাড়ি থেকে তুলে রাশেদ একটা গাড়িতে তুলে নেয়। অয়ন আর আরিয়ানের সব লোককে দাঁড় করায় সোজা করে। সবার সামনে রাশেদের লোক গুলি নিয়ে দাঁড়িয়ে থাকে। অয়ন আর আরিয়ানের সব লোক সোজা হয়ে দাঁড়ালে রাশেদ সবাইকে বলে, এখানে কি হয়েছে তা যেন কেউ জানতে না পারে। যখন অয়ন আর আরিয়ানের কথা জিজ্ঞেস করবে তাদের পরিবার, তখন সবাই বলবে তাদের এয়ারপোর্টে দিয়ে এসেছো। যদি একটু এদিক সেদিক হয় তাহলে তোমাদের পরিবার তো আছে। তারপর রাশেদ ইশারা করতে অধরা নামের একটা মেয়ে গাড়ি থেকে ল্যাপটপ নিয়ে এসে আরিয়ান আর অয়নের লোকগুলোকে দেখায়। ওখানে সবার পরিবারের ছবি আছে, আর প্রতিটি পরিবারের দিকে 2জন বন্দুক ধরে আছে। তাদের চেহারা দেখা যাচ্ছে না। সবাই ভয় পেয়ে যায় আর বলে রাশেদ যেমন বলছে তারা তেমনই করবে। অধরা হলো রাশেদের কাছের একজন। সে একসাথে হ্যাকিং আর শার্প শুটার, উড়ন্ত পাখি থেকে শুরু করে নিক্ষেপ করা তীরকেও ভালো মতো শ্যুট করতে পারে। এই লেডি শুটার যেন পুরো একটা বাঘিনী। রাশেদ অয়ন আর আরিয়ানকে নিয়ে সোজা একটা গোডাউনে চলে গেল। 2জনকে একটা রুমে রেখে দিল। তারা এখনও অজ্ঞান হয়ে আছে। এদিকে রবিউল ক্লাসে গিয়ে বসে পড়ে। সিম্পল ড্রেস, আগের মতো। ক্লাসের পেছনে গিয়ে বসে। নীল আর রাফিনও রবিউলের সাথে আছে। হঠাৎ স্যার রবিউলকে দাঁড় করালো, কিছু প্রশ্ন করলো। রবিউলও ঠিকমতো জবাব দিল, তারপর বসে পড়ল। 2টা ক্লাস শেষ হতে ভিসি স্যার আসলো। সবাই দাঁড়িয়ে সম্মান জানালো। স্যার বলল কাল নাকি সবাইকে একটা এক্সাম দিতে হবে, আর এই এক্সামে যে ভালো নাম্বার পাবে তার নাম ভিসি স্যারের অফিসে স্বর্ণাক্ষরে লেখা হবে। হঠাৎ এমন কথা শুনে সবাই চমকে যায়। এমনকি রবিউলও এমন কথা শুনে চমকে যায়। এক রাতেই বা কি শিখতে পারবে সবাই। স্যার চলে গেলে কানাকানি শুরু হয়ে যায়।
কি বলে গেল সবার মাথার উপর দিয়ে গেল। হঠাৎ রবিউলের চোখ পড়ল সামনের বেঞ্চের দিকে। সেখানে বসে আছে অরুণী, যা রবিউলকে বারবার তাকাতে বাধ্য করে। রবিউল অরুণীর দিকে তাকাতে সে দেখে ফেলল। ভাগ্যিস স্যার ক্লাসে আসছিল, নয়তো অরুণী এসে রবিউলকে রাগ ঝাড়ত। রবিউল, নীল আর রাফিন পেছনে বসে আছে, তাই পেছনে আসতে কথা বললে স্যার দেখবে না। এই সুযোগটা কাজে লাগালো রবিউল আর তার বন্ধুরা। কিরে, এই অরুণী মেয়েটা এমন কেন, আর এত অহংকার করে কেন? সে তো অনেক কাহিনী, চল বাইরে গিয়ে বলি। এখানে কথা বললে স্যার আর বাকিদের সমস্যা হবে। ওকে, চল তাহলে বাইরে যাই। ক্লাস শেষ হলে এই মেয়ে আবার কি না কি করে হিসেব নেই। রবিউল, নীল আর রাফিন বাইরে চলে গেল। অরুণী রবিউলের চলে যাওয়া দেখে তার দিকে রাগী চোখে তাকিয়ে রইল। অরুণীর চোখে যেন রবিউলকে গিলে খাবে সেই অবস্থা। তিনজন বাইরে গিয়ে একটা বড় ফুল গাছের নিচে বসে পড়ল। তারপর রবিউল বলল, তো বল মেয়েটা এমন কেন? বড়লোক বাবার মেয়ে বলে কথা, আর সৌন্দর্য যেন তাকে কয়েক গুণ বেশি অহংকারী করে তুলছে। আর মেয়েটা এত দিমাগি যে কেউ ওর দিকে তাকালে যতক্ষণ ওই ছেলেকে মারতে পারছে ততক্ষণ তার শান্তি লাগে না। কি বলিস? কাল তো আমাকে কিছু করেনি, বরং আরিয়ান আর অয়ন যখন আমাকে মারতে যাবে তখনই অরুণী তাদের বাধা দিয়েছে। আমরাও সেটা দেখে অবাক হলাম, কিভাবে করলো সে এটা, আমাদের বিশ্বাস হচ্ছে না এখনো। তিনজন কথা বলছিল, তখনই সেখানে কারো উপস্থিতি বুঝতে পেরে রবিউল তার দিকে তাকালো। রবিউল ভূত দেখার মতো চমকে উঠল, কারণ এতক্ষণ ধরে যাকে নিয়ে আলোচনা করছে সেই অরুণীর সামনে দাঁড়িয়ে আছে। নীল তো অরুণীকে দেখা মাত্র দিল দৌড়। একদিকে নীলের পালানোতে রবিউলের হাসি পাচ্ছে, অপরদিকে অরুণীর উপস্থিতিতে ভয় হচ্ছে। মেয়েটা যত সুন্দর তার থেকেও ভয়ঙ্কর। বুকে হাত দিয়ে রবিউলের দিকে তাকিয়ে আছে অরুণী। রবিউল আর রাফিন আস্তে আস্তে দাঁড়ালো। নীল তো অনেক আগে ভেগে গেছে। রবিউল অরুণীর দিকে তাকিয়ে আছে। অরুণী কি যেন ইশারা করলো, তক্ষুনি রাফিনও দৌড়ে পালালো। মাঝখানে একা চিপায় পড়ে গেল রবিউল। অরুণী রবিউলকে বলল, বসো। জি। একটু অবাক হলো রবিউল, কারণ এতদিনে তো অরুণী তুই করে বলতো, কিন্তু আজ হঠাৎ তুমি করে বলছে। একটু তো অবাক হওয়ারই কথা। রবিউল তখনও ঠায় দাঁড়িয়ে রইল। অরুণী আবারও বলল, কি হলো, বসো। জি হ্যাঁ, বসি। নাম কি তোমার? অরুণী, টুকু, রবিউল, রবিউল হাসান। ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, না মানে। রবিউলের কথা বলা দেখে অরুণী বুঝতে পারল রবিউল ভয় পাচ্ছে। ছেলেদের একটা সমস্যা, কোনো রমণী যদি তার পাশে থাকে তবে সে খুব ভীত হয়ে যাবে। যদি কোনো পারমাণবিক বোমার সামনেও দাঁড় করিয়ে দেওয়া হয় তবুও সাহস নিয়ে দাঁড়িয়ে রইবে, কিন্তু নারী, তার কথা নাই বা বলি। রবিউলের ভয় পাওয়া দেখে অরুণী সোজা রবিউলের পাশে বসলো। এবার রবিউল আরও ভয় পেয়ে গেল। না, এটা শাস্তি পাবার ভয় নয়। কোনো রমণী যখন পাশে বসা থাকে তখন ছেলেদের যে অবস্থা হয় সেই ভয়। বুকের ধুকপুকানির শব্দ ক্রমশ বাড়ছে। অরুণী শান্ত হয়ে মিষ্টি গলায় বলল, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি বাঘ বা ভাল্লুক কোনোটাই নয়। সবাই তো আপনাকে অনেক ভয় পায়। তাই বলে তোমাকেও পেতে হবে নাকি? হ্যাঁ, আমিও আপনাকে অনেক ভয় পাই। আপনি না, তুমি করে বলবে এখন থেকে। একটা কথা বলবো? বলো, সমস্যা নেই। আপনি এত ভয়ঙ্কর কেন? রবিউলের কথা শুনে অরুণী এবার রেগে গেল। বসা থেকে দাঁড়িয়ে পড়ল। ভয়ে রবিউলের ঠোঁট কাঁপতে লাগলো। এই বুঝি কথা শুনিয়ে দেবে, নয়তো চড়থাপ্পড় দেবে। কি ভয় লাগে না? অনেক। তাই ভালো। যদি ভয় পাও তাহলে আমার কথা মতো তো চলবা, আর যদি না চলে তো? না না, চলবো। তাও তোমার এই ভয়ঙ্কর রূপ আমাকে দেখাইও না। বাহ, একসাথে এত পরিবর্তন, এটাই ভালো। আমার কথা মেনে চলবে আর তুমি করেই বলবে। চলো এখন বাদাম খাবো। কি কি বললে? চলো বাদাম খাবো। কাল তো তাকে এসে বলে মারতে চাইলে, আজ বাদাম খেতে যাব, তাও একসাথে, কিভাবে? আমি কি ইচ্ছে করে এমন করি নাকি? তাহলে কেন করো? পরে বলবো। চলো তো এখন বাদাম খাবো। ওকে, বাদাম খেতে খেতে বলতে হবে। ওকে চলো।
অরণি আর রবিউল বাদাম খেতে চলে গেল। দুজনে বাদাম নিয়ে বসে পড়ল। রবিউল অরণিকে জিজ্ঞেস করলো কেন ভার্সিটিতে সবার সাথে খারাপ আচরণ করে। অরণি কিছু সময় চুপ থেকে বাদাম খেয়ে গেল। রবিউল আবার জিজ্ঞেস করলো কেন এমন করো? সবাই তোমাকে ভয় পায়, খারাপ বলে, বোঝো না তুমি এটা? আমি সব জানি আর বুঝি, তবে আজ থেকে আর কারোর সাথে খারাপ আচরণ করব না। আসলে কি জানো, আমি প্রকৃত অর্থে অহংকারী কিংবা দেমাকি কোনোটাই না, কিন্তু পরিস্থিতিতে পড়ে আমাকে এমন থাকতে হয়েছে। কি এমন পরিস্থিতি ছিল যার কারণে সবাই খারাপ বলে? আরিয়ান আর অয়ন, তাদের কারণে আমাকে এমন হতে হয়েছে। ক্লিয়ার করে বলো সব। তাহলে শুরু থেকেই বলি। ওকে। ভার্সিটিতে ভর্তির প্রথম কয়েকদিন পরে জানতে পারি এই পুরো ভার্সিটিতে অয়ন আর আরিয়ানের কথাই চলে। শুনেছিলাম যারা তাদের কথা শুনতো না, অর্থাৎ অয়ন আর আরিয়ানের কথা শুনতো না, তাদের অনেক খারাপ অবস্থা হতো। এমনকি জানো, অনেক মেয়েকে প্রপোজ করার পরে তারা রাজি হয়নি বলে তাদের মুখে অ্যাসিড মেরেছে ওই অয়ন আর আরিয়ান। তারা যেন এই ভার্সিটিটাকে তাদের হাতে পুতুল বানিয়ে রাখছিল। আমার বাবারও কিছু ক্ষমতা আছে বলে তারা আমাকে প্রেমের প্রস্তাব দেয়নি কিংবা অ্যাসিড মারেনি, তবে তারা আমাকে নিষেধ করছিল যাতে আমি কোনো ছেলের সাথে না চলাফেরা করি। তারা বলেছিল যদি কোনো ছেলে আমার দিকে তাকিয়ে থাকে কিংবা আমাকে প্রপোজ করে, তখন অয়ন আর আরিয়ান দুইজন এবং আমি সহ আরও কয়েকজন মিলে ওই ছেলেটাকে মারবো, এবং আমাদের মধ্যে যদি কেউ অন্যরকম কিছু করে তখন তাকে আমাদের শাস্তি দিতে হবে। যেমন ধরো, যদি কেউ ছেলেটাকে না আমারে, তখন আমরা সবাই মিলে, মানে আমাদের টিমে যে ছেলেটাকে মারেনি বা মারতে নিষেধ করতো তাকে মারতাম। বিশ্বাস করো, এসব করার আমার কোনো ইচ্ছে ছিল না। আমারও একটা মন আছে, মানুষ যে অভিশাপ দেবে সেটা আমিও বুঝি, কিন্তু এই দুইজনের ভয়ে আমি একদম কাবু হয়ে গেছি। বাধ্য হয়ে আমি তাদের সাথে হাত মিলিয়েছি, হাতে হ্যাঁ বলেছি, নাতে না। তারা যা বলেছে করেছি, যা নিষেধ করেছে আমি পালন করেছি। ভয় ছিল আমার লাইফের, কখন জানি তারা আমার উপর খেপে গিয়ে আমাকেও অ্যাসিড মেরে দেয়। জানো, কয়েক মাস আগে একটা খুব সুন্দর মেয়ে আমাদের ভার্সিটিতে আসে। আরিয়ানের চোখ পড়ে যায় ওই মেয়েটার দিকে। আরিয়ান সোজা মেয়েটাকে গিয়ে কফি খাওয়ার কথা বলে, কিন্তু মেয়েটা আরিয়ান যে খারাপ সেটা জানতো, তাই মেয়েটা যায়নি তার সাথে। পরের দিন শুনি মেয়েটাকে কেউ অ্যাসিড মেরেছে, আর পুরো মুখে নিজেকে ঠিক রাখতে না পেরে আত্মহত্যা করেছে। শুধু এটা নয়, আরও অনেক ঘটনা আছে। এখানে ড্রাগস ব্যবসা হয়, অয়ন আর আরিয়ান এসব পরিচালনা করে। বিভিন্ন নেশাদ্রব্য এখানে বিক্রি করে ভার্সিটির ছেলে মেয়েদের কাছে। কোনো স্যার তাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারে না। তাদের বাবার ক্ষমতা আছে, যদি কোনো একটা মিথ্যে মামলা ঢুকে গিয়ে স্যারেদের জেলে পড়ে দেয় তখন কি হবে? এই বলে সবাই চুপ হয়ে থাকে। জানো, আজ আমি অনেক খুশি। আজ থেকে হয়তো আর এমন পরিস্থিতি এখানে হবে না। যতদিন একটা মানুষ আছে, অপরাধ করতে সবাই ভয় পাবে। এক নাগারে অরণি কথাগুলো বলে গেল। এবার রবিউল জিজ্ঞেস করলো কোন এমন মানুষ যার কারণে অপরাধী অপরাধ করতে ভয় পায়? এমন একজন আছে যার কথা শুনে মন্ত্রী, এমপি সবাই কাঁপে। বড় বড় মস্তানও তার কথা শুনলে ভয় পালায়। তার নাম শুনেছে অনেকে, কিন্তু কেউ তাকে দেখেনি। অনেক গুণগান তো করলে সেই মহান ব্যক্তিটার নাম তো বলো। তার নাম তো জানি না, তবে তার একটা উপাধি আছে, সেটা হলো আরকে। রবিউল আরকে শব্দটা শুনে কাশতে লাগলো। অরণির কাছে পানির বোতল ছিল, সেটা বের করে দিল। রবিউল পানি খেলো, তারপর বলল আরকে তো মরে গেছে। তাহলে তুমিও শুনেছো তাহলে তার নাম? তাকে কে না চেনে? না, মরে যায়নি, অভিনয় করছিল মরার। একটা ম্যাগাজিন বের হয়েছিল তার মৃত্যুকে ঘিরে। ওখানে লেখা ছিল আরকে তার 2 হাত, রাশিদ আর মাহমুদ এবং বাকি অনেকে একটা মিটিং করছিল। মিটিং শেষ করে যখন সবাই বের হয়ে গেল, তখন ভেতরে ছিল আরকে, রাশিদ, মাহমুদ। রাশিদ আর মাহমুদ যখন বের হয়ে আসে, তখনও আরকে বের হয়নি। হঠাৎ ওখানে একটা বিস্ফোরণ হয়। আরকে ছিল ভেতরে, তাই সবাই জানে সে মারা গেছে। আর লাশটাও তো কেউ পায়নি, হয়তো একদম ছাই হয়ে গেছে।
সবাই বিস্ফোরণে আরকে হারিয়ে ফেলে, এটাই সবাই জানে। এর বাইরে কি হয়েছিল তা কেউ জানে না। হ্যাঁ, আমিও এইটুকু দেখেছিলাম ম্যাগাজিনে। তারপর কি হলো জানি না। তারপর তো কি হয়েছে জানি না, শুধু এটা জানি আরকে বেঁচে আছে। তুমি এটা কিভাবে বলছো? আর কে বেঁচে আছে? অয়ন আর ওই আরিয়ানের থেকে। তারা কেমনে জানে? আহা, তুমি তো প্রশ্ন করো কেন? তারা জানে, কারণ তারা অপরাধ করেছে অনেক বেশি, আর অপরাধ পূর্ণ হয়ে গেলে তাই আরকের চোখে পড়ে গেছে। কিছু দেশদ্রোহী কাজ করতে গিয়ে আরকের কাছে ধরা পড়লো তারা, তাই আজ অয়ন আর আরিয়ান দেশ ছেড়ে পালাচ্ছে। কি বলো, সত্যি? তাহলে আর কি বেঁচে আছে? তাই তো বলছি, আজ থেকেই ভার্সিটি স্বাধীন, কাউকে আর কষ্ট পেতে হবে না। তাহলে ভালোই হলো, আমিও আর কাউকে তোমাকে ভয় পাবো না। তা তো হবে না, তুমি ঠিকই ভয় পাবা, নয়তো। কি এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আবার ভয়ানক হয়ে যাচ্ছ কেন? আমার কিন্তু ভয় করছে। রবিউলের এমন কথা শুনে অরণি এবার হেসে দিল। হাসলে যে মেয়েটাকে এত সুন্দর লাগে তার রবিউলের কল্পনার জগতেরও বাহিরে ছিল। অরণি হেসে যাচ্ছে, রবিউল এক পলকে তার দিকে তাকিয়ে আছে। অরণি হাসি থামিয়ে রবিউলকে বলল, কি হলো, এভাবে কি দেখছো? এইভাবে হাসলে তো যে কেউ তাকিয়ে থাকবে। আমার তাকানো কি অস্বাভাবিক? তা না, কিন্তু যেভাবে তাকিয়ে আছো প্রেমে পড়ে যাব তো। তুমি প্রেমে পড়বে, তা আবার আমার মতো খ্যাত ছোট লোকের? এটাও কি আমাকে মানতে হবে? প্লিজ এভাবে বলো না, আমি আমার আচরণের জন্য তোমার কাছে ক্ষমা চাই। আমি তো বলছি এসব আমি কখনো ইচ্ছে করে করিনি, আর না আমার এসব করে কোনো শান্তি হয়, বরং এখানে এসব করি আর বাসায় গিয়ে অনুশোচনা বোধ করি। তাও আমার কিচ্ছু করার ছিল না, যদি অয়ন আর আরিয়ান আমার খারাপ কিছু করে। এত ভয় পাও ওদের? খারাপকে সবাই ভয় পায়, আর ভালোকে তো ভালোবাসে। আসলেই তো। আচ্ছা বলো তো, তোমার প্রিয় রং কি? হঠাৎ এটা জিজ্ঞেস করলে কেন? না, তেমন কোনো ব্যাপার না, জাস্ট এমনিতেই জিজ্ঞেস করলাম। নেভি ব্লু। তোমার? লাল সবুজ। বাহ, দেশপ্রেমী। কপাল, এইখানে দেশপ্রেমিকের কি হলো? অনেক কিছু, তুমি বুঝবা না। আচ্ছা, আমরা ফ্রেন্ড হতে পারি? আমার কিন্তু তোমাকে সুবিধার মনে হচ্ছে না। একটার পর একটা সারপ্রাইজ দিচ্ছ মনে হচ্ছে। আমি ঘুমে স্বপ্ন দেখছি। জি না, কোনো স্বপ্ন না। না মানে, আমরা তো ফ্রেন্ড, একই সাথে পড়াশোনা করি। আচ্ছা, বুঝতে পারছি, আর বলতে হবে না। আচ্ছা, অনেক সময় হয়েছে, আর একটা ক্লাস আছে, ওটা করবে না? না, আজ আর ক্লাস করব না, চলো আইসক্রিম খাবো। মানে কি? শোনো মিস, আমি তোমার বয়ফ্রেন্ড না যে বাদাম ফুচকা কিংবা আইসক্রিম খেয়ে গল্প করব। হলেও সমস্যা নেই। ছোট করে বলল যাতে রবিউল বুঝতে না পারে, কিন্তু রবিউল তো রবিউলই। কি বললে? বুঝতে পারিনি। আমরা তো ফ্রেন্ড, তাই এসবে ফ্রেন্ড হতে হয় নাকি? চলো তো। রবিউলের হাত ধরে টেনে তুলে নিয়ে যাচ্ছে আইসক্রিম খেতে। রবিউল মনে মনে ভাবছে, একটু আগেই তো বললে বয়ফ্রেন্ড হলেও সমস্যা নাই, আর এখন ফ্রেন্ড। আইসক্রিম খেতে চলে গেল দুজন, বসে আইসক্রিম খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ রবিউল বলে উঠল, আচ্ছা, তোমার কি কোনো স্বপ্ন আছে? স্বপ্ন? আছে, দুইটা স্বপ্ন আছে। কি কি বলো তো? একটা হলো বেশ ক্ষমতা লাভ করা, যার মাধ্যমে আমি খারাপ মানুষের মনে আতঙ্ক হয়ে থাকবো। আর দ্বিতীয়টা কি? সেটা তো অকল্পনীয়, জানি কখনো পূর্ণ হবে না, তাও আমরা মানুষ, স্বপ্ন থাকে আমাদের। আমারও আছে। তো বলো তোমার স্বপ্ন কি? আমার দ্বিতীয় স্বপ্ন হলো আরকে সামনে থেকে দেখা। রবিউল এই কথা শুনে আবারও টাসকি খেলো। এই মেয়ে বলে কি? সবার অনেক বড় বড় স্বপ্ন আছে, আর তুমি এটাকে তোমার স্বপ্ন বানিয়ে নিলে? আমার মনে হয় সবারই স্বপ্ন আছে, তারাও আমার মতো জানে কখনো তাদের স্বপ্ন পূর্ণ হবে না, তাও সবাই দেখে যায়, আমিও দেখে যাই। তুমি হয়তো তাকে দেখেছো বা দেখবে, তোমার যে ইচ্ছে তাকে দেখার, মনে হয় না বিধাতা তোমার ইচ্ছেকে অপূর্ণ রেখেছে বা রাখবে। কি জানি, তারা তো আবার ছদ্মবেশ ধরতে লাইক করে, হয়তো দেখেছি, কি জানি, হতে পারে।
রবিউল আর অরণি কথা বলছে। হঠাৎ রবিউলের ফোনটা বেজে উঠল। রবিউল ফোন বের করে দেখে চিরচেনা একটা নম্বর, কিন্তু কথা হয় না। রবিউল আর অরণি কথা বলছে। হঠাৎ রবিউলের ফোনটা বেজে উঠল। রবিউল ফোন বের করে দেখে চিরচেনা একটা নাম্বার, কিন্তু কথা হয় না। রবিউল অরণির পাশ থেকে উঠে গেল, একটু দূরে গিয়ে ফোনটা ধরে কানে দিল। শিকারি শিকার করেছে, কেবল মুরগি বানানো বাকি। আর কিছু বলতে হয়নি, রবি সব বুঝে নিচ্ছে। তারপর ফোনটা কেটে দিল। অরণির কাছে ফিরে আসতে সে বলল, বলো কে ফোন দিচ্ছে? খেত ছোট লোকের আবার গার্লফ্রেন্ড। রবিউলের কথা শুনে অরণি এবার রেগে গেল। সে বলল, ওই তোকে না বলছি সরি, তারপরে ওইভাবে কথা বলিস কেন? আরে বাপরে, রেগে গেলে কেন? তুই কোটা দিয়ে কথা বললি কেন? ও এই ব্যাপার, আচ্ছা আর বলবো না। তো বলো কে ফোন দিচ্ছে? রাফিন ফোন দিছে। রাফিন তো এই সময় ক্লাসে। হ্যাঁ না মানে ক্লাস থেকে ফোন দিছে, কোথায় জিজ্ঞেস করতেছে। ও তো তুমি কি বললে? না তেমন কথা হয়নি। আচ্ছা আমার বাসায় যেতে হবে। এত তাড়াতাড়ি? একটু কাজ আছে বাসায়, তাই যেতে হবে। ওকে, তোমার নাম্বারটা দাও। কেন, আমার নাম্বার নিয়ে কি করবে? আমরা তো ফ্রেন্ডস, তো তোমার নাম্বার থাকবে না এটা কেমনে হয়? এত কথা বলো না তো, নাম্বার দাও। রবি অরণিকে তার নাম্বার দিয়ে বাসায় চলে এলো। কলিং বেল দিতে হ্যাপি এসে দরজা খুলে দিল। রবিউলের কাপড়ের অবস্থা দেখে হ্যাপি এবারও চোখ বড় করে তাকাচ্ছে। হ্যাপি কিছু বলতে যাবে তার আগে রবিউল রুমে চলে গেল। একদম গোসল শেষ করে সোজা কম্পিউটারের সামনে বসে পড়ল। কারোর সাথে কথা বলল প্রায় আধ ঘন্টা। তারপর খাবার খেয়ে পুনরায় রুমে এসে পড়ল। একটু পর হ্যাপি 2 হাতে চা নিয়ে এলো। রবিউল চায়ের কাপে চুমুক দিয়েছে আর কম্পিউটারের কিবোর্ডে হাত চালাচ্ছে। পাশে যে হ্যাপি বসে কিছু বলছে সেদিকে রবিউলের কোনো খেয়াল নেই। হঠাৎ হ্যাপি জোরে চিৎকার করে বলে উঠল, ভাইয়া! এবার রবিউলের কর্ণপাত করল। বল, চিল্লাচ্ছিস কেন? এতক্ষণ ধরে যে বকবক করে যাচ্ছি, শুনছো না কেন? আবার বল, কি বললি? আজব, এতক্ষণ একটাও কথা শুনোনি। দেখতে পাচ্ছিস কাজ করতেছি, তাই শুনি নাই। আবার বল, কি বলবি? থাক, আর বলা লাগবে না, এত বিজি তুমি। আচ্ছা বল, কি বলবি? তুমি যখনই বাইরে যাও এমন খারাপ পোশাক পরে যাও কেন? কিছু কাজ করতেছি তাই এমন পোশাকে যাই। আর কিছু বলবি? না থাকো তুমি তোমার কম্পিউটার নিয়ে, আর গেলাম আমি। হ্যাপির বলতে দেরি, কিন্তু চলে যেতে দেরি নয়, সে চলে গেল। এইদিকে অয়ন আর আরিয়ানকে রাশেদের লোকেরা মেরে অবস্থা খারাপ করে ফেলল। রাশেদের টিমে আছে শ্রাবণ, যে রাশেদের বর্তমানে টিমকে কন্ট্রোল করে। শ্রাবণ অয়ন আর আরিয়ানকে এত মারল যে তাদের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। রাশেদ থামতে বললে শ্রাবণ থেমে যায়। সবাই কিছুটা সময় বিশ্রাম নিয়ে নেয়। রাশেদ সবাইকে বাইরে অপেক্ষা করতে বলে রুমে আসছে। শুধু রাশেদ, শ্রাবণ আর অধরা। সবাই বাইরে চলে গেল, তাই শ্রাবণ বলল, ভাই সবাই তো বাইরে গেল, আমাদের মধ্যে কি গুরুত্বপূর্ণ আলোচনা হবে? কিছু কথা আছে, দুইজনেই মনোযোগ দিয়ে শোনো। তোমরা দুইজন ছাড়া আমার একটা সিক্রেট লেডি হ্যাকার আছে এখানে আসবে, তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব। তার বাইরে আরো একটা বিশাল সারপ্রাইজ আছে তোমাদের জন্য। লেডি হ্যাকার? লেডি হ্যাকার। মেয়েটা আমাকে মনে হয় লাইকও করে। ভাই আপনি তাও। রাশেদের তাকানো দেখে শ্রাবণ চুপ হয়ে যায়। রাশেদ আবার বলল, আমরা সবাই জানি আমাদের আর কে এর কথা। সে তো অনেক আগেই মারা গেছে। সে আজ এখানে আসবে। সে মানে এটা কিভাবে সম্ভব? ভাই জোকস করছেন কেন? মারা যায়নি, কিছু সময়ের জন্য নিজে একটু বিশ্রামে চলে গিয়েছিল। আজ এখানে আসবে একটু রাত হতে, সবাই রেডি থাকবে। রাত 9টায় সে আসবে, সবাইকে রেডি করে রেখো। টিমের যে অবস্থা সে দেখলে খুব খারাপ হবে, সবাইকে একদম রেডি হয়ে থাকতে বলো। আচ্ছা ভাই। 3 জন 3 দিকে চলে গেল। ধীরে ধীরে সময় যেতে লাগলো। সবাই আর কে আর রাশেদের সিক্রেট
লেডি হ্যাকারের জন্য অপেক্ষা করতে লাগলো। ওইদিকে বিকাল হতে রবিউল ছাদে গেল, চারপাশটা ভালো করে দেখলো। মুক্ত আকাশে ডানা মেলে উড়ন্ত পাখি ছাদের এক পাশের ফুল গাছে দুইটা প্রজাপতি খেলা করছে। একটু পর রবিউল নিজের রুমে চলে গেল, হ্যাপিকে পড়তে বসতে বলল। যদিও এমনিতেই পড়তে বসে সে। পাশের বাড়ির লামিয়া হ্যাপির সাথে খুব ভালো মিলে গেছে এই কয়দিনে। দুইজনই ভালো ফ্রেন্ড হয়ে গেছে। অনেক সময় দুইজন একসাথে পড়তে বসে, কখনো হ্যাপির রুমে, কখনো লামিয়ার বাসায়। আজও লামিয়া আর হ্যাপি লামিয়ার বাসায় চলে গেল। রবিউল কম্পিউটারে বসে কাজ করছে। রাত প্রায় 9টা হতে রবিউল মায়ের কাছে গেল। মা, আমি একটু বাইরে যাচ্ছি। 9টা বাজে, এখন কোথায় যাবি? এই তো একটু বের হব, বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। আচ্ছা, সাবধানে যাস। রবিউল বেরিয়ে গেল তার গন্তব্যের দিকে। এইদিকে রাশেদ, শ্রাবণ, অধরা সহ বাকি সবাই বসে আছে আরকের অপেক্ষায়। এদিকে হুট করে একটা গাড়ি এলো। এমন গোপন আস্থানায় গাড়ি চলে আসাটা স্বাভাবিক কিছু নয়। রাশেদের ফোনে একটা মেসেজ আসলো। এদিকে গাড়িটা রাশেদের লোকেরা আটকে ফেললো। না পারছে পেছনে যেতে, না পারছে সামনে আসতে, একদম গেইটে গাড়িটা ধরে ফেললো। রাশেদের ফোনে মেসেজ আসতে সে শ্রাবণকে পাঠিয়ে দিল গাড়িটা নিয়ে আসতে। যতক্ষণ পর্যন্ত পরিচিত কেউ তাদের আনতে যাবে না ততক্ষণ গাড়ি ছাড়বে না। শ্রাবণ গিয়ে নিয়ে আসলো। রাশেদ একটু বের হয়ে দেখে কান নিয়ে কেউ আসছে। রাশেদের বুঝতে বাকি নেই এটা আর কেনা। একটু সামনে এসে গাড়ি থামলে গাড়ি থেকে বের হলো লেডি হ্যাকার রুহানি। আরিয়ানের বোন রুহানি হলো রাশেদের সিক্রেট লেডি হ্যাকার। পরিবারের সবার অগোচরে দেশের সেবায় নিজেকে ভাসিয়ে দিয়েছে সে। হয়তো সেটা রাশেদের দিকে তাকিয়ে। রাশেদ রুহানিকে দেখে নিজের মতো করে আবারও ভেতরে চলে গেল। রুহানি গিয়ে সোজা রাশেদের পাশে বসে পড়ল। এই অবস্থা দেখে শ্রাবণ আর অধরা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। রাশেদ রুহানিকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। পরিচয় পর্ব শেষ করে রাশেদ বলল, রুহানি হচ্ছে আরিয়ানের ছোট বোন। যদিও আমাদের হয়ে কাজ করে, কিন্তু আরিয়ান আর অয়নের দেশদ্রোহীর খবর রুহানি আমাকে দিয়েছিল। হয়তো এটা রুহানির দেশপ্রেম। রুহানি রাশেদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রাশেদকে বলল, চলো ভিকটিমদের একটু দেখবে। তোমার ভাই হয়, এভাবে বলতে পারলে? দেশদ্রোহী অপরাধী কারো ভাই হতে পারে না। ওকে চলো। চারজন মিলে অয়ন আর আরিয়ানকে দেখতে গেল। দুইজন অজ্ঞান হয়েছিল। রাশেদকে ইশারা করতে শ্রাবণ গিয়ে তাদের মুখে পানি দিয়ে জ্ঞান ফিরালো। দুইজন মারের চোটে ভালো করে কথা বলতে পারছে না। আরিয়ানের ঝাপসা চোখে তার ছোট বোনকে এখানে দেখে অবাক হয়ে যায়। সে অবাক হয়ে রুহানিকে জিজ্ঞেস করে, তুই? মতো দেশদ্রোহীকে শাস্তি দেওয়ার জন্য আমি দেশের কল্যাণে নিজেকে হারিয়ে দিয়েছি। রুহানির কথায় আরিয়ান অবাক হয়ে গেল। তার বুঝতে বাকি নেই রুহানি এতদিন আরিয়ান আর অয়নের গতিবিধি পর্যালোচনা করছিল আর প্রতিটি আপডেট রাশেদকে দিচ্ছিল। হঠাৎ রাশেদের ফোনে একটা মেসেজ আসলো। সে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আসে। পেছন পেছন বাকিরাও শ্রাবণ, অয়ন আর আরিয়ানকে অজ্ঞান করে দেয়। তারপর রাশেদের পেছনে পেছনে সেও বের হয়ে আসে। রাশেদ সবাইকে থাকতে বলে গেটের দিকে চলে যায় আর বলে যায় আরকে 1 মিনিটের মধ্যে আসছে। রাশেদ তাড়াতাড়ি গেটে চলে যায়। খুব দ্রুত গতিতে একটা বাইক এসে থামে। গেটে। রাশেদ বাইকের পেছনে বসে পড়ল। বাইকের মাথায় হেলমেট আর পুরো শরীরে ভয়ঙ্কর পোশাকে বোঝা যাচ্ছে এটা আর কেউ নয়, আরকে। গেটের কাছে আসতে সেখানে থাকা লোকগুলো ভয় পেয়ে যায়। হঠাৎ মৃত মানুষ তাদের সামনে। রাশেদ বাইকের পেছনে বসে পড়ল, তাই কেউ কোনো কথা বলার সুযোগ পায়নি। বাইক সোজা এসে থামলো অয়ন আর আরিয়ানকে বেঁধে রাখা রুমের পাশে। মাথার হেলমেট খুলে দেখে ভয়ঙ্কর লাল চোখ, মুখে মাস্ক আর বাম হাতের তালুতে ছোট করে লেখা আরকে। রাশেদ আর আরকে সোজা চলে গেল আরিয়ান আর অয়নকে বেঁধে রাখা রুমে। আরকে এর পেছন পেছন রাশেদও সে রুমে ঢুকে পড়ে। যখন শ্রাবণ, রোহানি আর অধরার রুমে ঢুকতে যাবে তখনই রাশেদ নিষেধ করে, কারণ আরকে এখন নিজের আসল চেহারা
দেখাবে অপরাধীদের। রাশেদ আর আরকে ভেতরে চলে গেল। আরকে দেখে অয়ন আর আরিয়ান কেঁদে ফেলল, কারণ সে বেঈমানদের কখনো ক্ষমা করে না। অনেকে বলতে পারে শ্রাবণ তো তাদের অজ্ঞান করে ফেলেছিল, তাহলে আবার জ্ঞান ফিরল কখন? শ্রাবণ যখন অজ্ঞান করে ফেলেছিল তখনও তাদের জ্ঞান ছিল, যাতে আর না মারে তাই অজ্ঞান হওয়ার অভিনয় করেছিল। তাই তো আরকে রুমে আসার সাথে সাথে দুজন ভয়ে কাঁদতে শুরু করলো। অনেক দিন ধরে রাশেদ আর আরকের একসাথে দেখা হয় না, তাই রাশেদ কিছুটা ইমোশনাল হয়ে আরকে জড়িয়ে ধরল। কুশল বিনিময় শেষে আরকে এক পা দু পা করে আরিয়ান আর অয়নের দিকে যাচ্ছে। আরকের সামনে যাওয়ায় তাদের অন্তরাত্মা কেঁপে উঠল। চোখের জল মাটিতে গড়িয়ে পড়ছে। মুখে মাস্ক থাকায় আরকের আসল চেহারা দেখা যাচ্ছে না। রুমে রাশেদ, আরকে আর অয়ন, আরিয়ান ছাড়া কেউ নেই। অয়ন আর আরিয়ানকে যখন মারতেই হবে নিজের চেহারাটা একটু দেখিয়ে নেওয়া উচিত মনে করলো আরকে। যখনই মুখে থাকা মাস্ক খুলল আরকে, অয়ন বলে উঠল, তুই? হ্যাঁ আমি। আবারও সেই রহস্যময় হাসি, যেটা দেখে আরিয়ান ভয় পেত। সে বুঝতে পারত না এই হাসির মানে, মনে করতে পারেনি এই হাসি আদৌ কে দিত। যখনই সামনে এলো তখনই বুঝতে পারছে এই হাসির রহস্য। আরিয়ান সোজা আরকের পায়ে পড়ে গেল। ভাই, আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন, আপনাকে মারার প্ল্যান আমার ছিল না। এসব করেছে ওই ইন্ডিয়ান এজেন্টের চিপ নিয়াজ। সে তো নিজের দেশের জন্য অন্য দেশের ক্ষতি করবে, তাই বলে তুই এই দেশের সাথে বেমানি করবি? ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। শেষ ইচ্ছা থাকলে বল, শেষ দিন আজ তোর। ভাই, তুই আমার টিমে ছিলি, কাজ করতি দেশের জন্য। নিজের কথায় তুই আমাকে মারার প্ল্যান বানালি, এটা তো খুব বড় একটা অপরাধ। ভাই। আর কোনো কথা বলতে না দিয়ে দুইজনের মাথায় শ্যুট করে দিল। অনেক দিন পর আরকে গুলি চালালো। বারুদের গন্ধ নাকে দিয়ে সুখে কেমন যেন পৈশাচিক শান্তি পেল সে। হঠাৎ পেছন থেকে রাশেদ বলে উঠল, রবিউল। আরকে আর কেউ নয়, ভার্সিটির সে আনস্মার্ট খ্যাত ছেলেটাই হলো আরকে, মানে রবিউল হাসানের ছদ্মনাম আরকে। রবিউল আবারও মাস্ক পরে সে রুম থেকে বের হলো। রাশেদ রবিউলকে নিয়ে আর একটা রুমে গেল। সবাই সেখানে বসা আছে, অর্থাৎ শ্রাবণ, অধরা আর রুহানি। রুমটা খুব ভালো করে সাজানো, হয়তো সেটা রবিউল আসবে বলে। পাশের টেবিলে হঠাৎ ফোন বেজে উঠল। রাশেদ ফোন হাতে নিয়ে দেখে ওটা আরিয়ানের ফোন আর কল দিচ্ছে চিপ নিয়াজ। রাশেদ রবিউলকে এই কথা বলল, সাথে সাথে রবিউল রাশেদকে ইশারা করলো কম্পিউটারে ফোনটা কানেক্ট করতে। রাশেদ ফোন কানেক্ট করে ফেলল কয়েক সেকেন্ডের মধ্যে। রবিউল কম্পিউটারের সামনে বসে গেল, কিবোর্ড হাতের কারিশমা দেখাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে ফোনটা রিসিভ করলো। অপর পাশ থেকে নিয়াজ বলল, আরিয়ান, আমাদের ডাটা পেতে আরো কত সময় লাগবে? আর অল্প সময়, কাজ প্রায় শেষের দিকে। আর মাত্র 2 দিন সময় আছে, এর মধ্যে কিছু করো তাড়াতাড়ি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, আর একটু হলে কাজ শেষ। তাহলে কালই আমার সাথে দেখা করো। নতুন একটা ক্লু পেয়েছি, ওইটা ইমেল বা অন্য উপায়ে সেন্ড করা যাচ্ছে না। কাল এসে দেখা করে যাও, একটা দিয়ে কিছু করতে পারো কিনা। ওকে, লোকেশন 88459565। ওকে, কাল বিকালে দেখা করছি। তারপর ফোন কেটে দিল। হঠাৎ কম্পিউটার স্ক্রিনে রবিউল কিছু দেখতে পায়। তক্ষুনি রবিউল নিজের গান বের করে শ্যুট করে দেয় রুহানির হাঁটুতে। এমন অবস্থায় রাশেদ সহ সবাই ভয় পেয়ে যায়। রুহানিকে শ্যুট করলো কেন, এটাই তার প্রশ্ন। পায়ে গুলি লেগে রুহানির হাত থেকে ফোন পড়ে যায়। রবিউল আবারও নিজের গান কোমরে গুঁজে নেয়। রাশেদ সোজা এসে রবিউলের সামনে দাঁড়িয়ে গেল। সবাই রুমে থাকলেও রাশেদের রাগ উঠে গেল হঠাৎ এমন শ্যুট করায়। রাশেদ কিছু বলতে যাবে তার আগে রবিউল গিয়ে রুহানির ফোনটা হাতে নিল আর রাশেদকে দিল। রাশেদ ফোন হাতে নিয়ে কিছুটা সময় দেখে নিজের কোমর থেকে গান বের করে রুহানির মাথায় শ্যুট করে দিল। লাশ হয়ে গেল আরও একজন। বাকি 4 জন আছে রুমে, রবি ওরফে আরকে, অধরা, রাশেদ আর শ্রাবণ। শ্রাবণ রাশেদকে জিজ্ঞেস করলো, রুহানিকে শ্যুট করলো কেন? তারপর রাশেদ উত্তর দিল, সেও বেমান, আর আমাদের ডিকশনারিতে বেমানের অস্তিত্ব থাকে না। শ্রাবণ আবার বলল,
কিছু বুঝলাম না ভাই। তখন রবিউল নিজের মাস্ক খুলল। শ্রাবণ আর অধরা রবিকে দেখে বেশ অবাক হলো, কারণ ওরা রবিউলকে আগেও অনেকবার দেখেছে। এমনকি শ্রাবণ রবিউলের নামও জানে, কিন্তু সে যে আর কে সেটা জানতো না। রবিউলের মুখ দেখে শ্রাবণ বলে উঠল, রবি? শ্রাবণ ভাই, আমি। মানে কিভাবে কি? আপনি ছদ্মবেশ ধরে চলতে পারেন, আমি পারি না। ভাই কিছু বুঝতেছি না। ওকে, সব বলছি। আমি আর কে, কাজের কারণে আপনার এলাকায় এসেছি। আর দ্বিতীয় থাকলো রোহানির কথা। রোহানি আরিয়ানের আপন বোন না, কিন্তু তারা এক বাসায় থাকে। আসলে হচ্ছে রোহানিও ভারতের একজন এজেন্ট, যেটা রাশেদ জানতো না, এমনকি আরিয়ানও জানতো না এটা তার আপন বোন যে নয় সেটা। কিন্তু আমি জানতাম। বছরখানেক আগে রোহানি ভারতের এজেন্ট হয়ে কাজ শুরু করে। আমার বেঁচে থাকা, এখানে আসা সবকিছু রাশেদ রোহানিকে বলেছে, আর রোহানি চিপ নিয়ে নিয়াজকে বলেছে। আমাদের মধ্যে আরো অনেক লোক আছে নিয়াজের। আজ এখানে যারা আছে সবাইকে শেষ করে দেব। তার মানে ভাই আপনি এতদিন ছদ্মবেশ ধরে আমাদের পাশে ছিলেন, কিন্তু আমি কিছু জানলাম না। আমি জানতে দিই নাই, তাই জানতে পারিনি। আর আপনি আমাকে আগের মতো তুমি করে বললে সমস্যা নেই। কিন্তু ভাই। কোনো কিন্তু নাই। রবিউলের কথায় শ্রাবণ চুপ হয়ে গেল। পাশে রুহানির লাশ পড়ে আছে। রবিউল হেঁটে রুহানির কাছে গিয়ে বলল, এই মেয়েটা রাশেদকে প্রেমের ফাঁদে ফেলেছে আর এসব করিয়েছে। আমি জানতাম নিয়াজ আরিয়ানের ফোনে কল দেবে, তাই আমি কম্পিউটারের ফোনটা কানেক্ট করে বলতে লাগলাম, আর আমার ভয়েসকে আরিয়ানের ভয়েসে রূপান্তর করলাম, যাতে নিয়াজ বুঝতে না পারে এটা আরিয়ান নয়, রবিউল। আর নিয়াজ যে নাম্বার বলেছে সেটা লোকেশন নাম্বার। ওখানে আসলে নিয়াজ নেই, সে আছে ঢাকায়। আর সে লোকেশন বলেছে সেটা চট্টগ্রামের। নিয়াজ জানে আরিয়ান মারা গেছে। রোহানির প্রতি মিনিটের খবর নিয়াজকে জানাতো। সে হিসেবে নিয়াজ জানে আরিয়ান সেখানে যাবে না, যাবে শুধু আর কে, মানে আমি। রবিউল এসব বলে থেমে গেল। পাশে পানির বোতল ছিল, সেখান থেকে পানি খেলো একটু। তারপর রাশেদের কানে কানে গিয়ে বলল, প্রেম তোকে অন্ধ করে দিয়েছে, সেটা তুই বুঝতে পারছিস না। আর যেটাকে ভালোবাসে তাকে চিনতে পারছিস না। মানে কে আমাকে? রাশেদ আর কিছু বলার আগে রবিউল বলল, রোহানি নয়, তোকে অধরা ভালোবাসে। মানে তুই কিভাবে জানিস? আমি আরো অনেক কিছু জানি যেটা তুই জানিস না। রবিউল রাশেদের কাছ থেকে কিছুটা সরে এলো, সোজা অধরার সামনে গিয়ে দাঁড়ালো। অধরা ভয় পাচ্ছে। সে মনে করছে এই বুঝি সে কোনো ভুল করলো আর তার মাথার খুলি উড়ে যাবে। রবিউল অধরাকে বলল, ভাবি, আমার ভাইটাকে সামলে রাখবেন। আপনি তো সব জানেন, তাকে সামলানো আপনার পক্ষে ততটা কঠিন হবে না। অধরা ভয়ে ভয়ে কাপা গলায় বলল, মানে? এত ভয় পাওয়ার কিছু নেই। আপনি যে রাশেদকে ভালোবাসেন সেটা আমি জানি। হয়তো ভয়ে বলতে পারেননি, কিন্তু সমস্যা নাই, আমি তো আছি। আপনি এসব কিভাবে জানেন? ভাবি, ছোট বাচ্চাদের মতো কথা বলবেন না তো। আমি আর কে, কখন কোথায় কি হচ্ছে সব জানি। আপনার ভাই তো এসব বুঝে না। বেইমানের কারণে এসব কেউ বোঝে না আমাদের লাইফে। সবার মনে প্রশ্ন থেকে যায়, এই বুঝি কোনো ছলনাময়ী এসে পুরো রাজ্যটাকে গুটিয়ে দেবে। আমাদের জীবনে প্রেম জিনিসটা আসে না। যদি আপনি সত্যি আমার বন্ধুকে ভালোবাসেন, তাহলে সোজা বিয়ে করে ফেলুন, নয়তো হারাতে হতে পারে। রবিউলের কথায় অধরা বেশ লজ্জা পেল বটে, তাই তো মাথা নিচু করে ফেলল। রবিউল রাশেদের কানে কানে গিয়ে বলল, যদি অধরাকে তোর ভালো লাগে তাহলে বিয়ে করে ফেল। রাশেদ অধরার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল আর ছোট করে বলল, ওকে। রবিউল আবারও রুহানির লাশের কাছে গিয়ে এক চোখে কিছু সময় তাকিয়ে ভাবল, কি ছলনাময়ী নারী তুমি। ভালোবাসার ফাঁদে ফেলে শেষ করে দিতে পারো পুরো দুনিয়া। চাইলে কিন্তু ভালোবেসে পুরো দুনিয়াকে তোমার মতো করে সাজাতে পারবে, কিন্তু তুমি ছলনাময়ী। এসব তো করার জন্য তোমার জন্ম। রবিউল শ্রাবণকে বলল বাইরে তাদের যত লোক আছে সবাইকে সামনে থাকা খোলা মাঠে দাঁড় করাতে। আর রবিউলের কথা শুনে শ্রাবণ যেন বসে না যায়। শ্রাবণের বুঝতে বাকি নেই এখন আরও কতগুলো বেইমানের মাথার খুলি উড়ে যাবে।
রবিউল, রাশেদ আর অধরা রুমে বসে অপেক্ষা করছে কখন শ্রাবণের কাজ শেষ হয়। রবিউলের মাথায় হঠাৎ একটা আইডিয়া আসলো। এদিকে শ্রাবণ সবাইকে খোলা মাঠে লাইনে দাঁড় করিয়ে আবারও রবির কাছে ফিরে এলো। তখনই রবিউলের আইডিয়াটা কাজে লাগলো। চিপ নিয়াজকে রবিউল আর রাশেদ আগে থেকে চেনে, তাই তো রাশেদের কাছে অনেক আগে থেকে নিয়াজের মুখের একটা মুখোশ বানানো আছে। সব কিছু চিপ নিয়াজের মতো করে শ্রাবণকে সাজিয়ে দিল। শ্রাবণ অবাক কি হচ্ছে, তার সাথে কিছু জানিই না। শ্রাবণ যখন পূর্ণ চিপ নিয়াজের রূপ ধরল, তখন রবিউল শ্রাবণকে বলল, শ্রাবণ ভাই, আপনি এখন এই রুমের পিছন দিয়ে দরজা দিয়ে বের হবেন আর ফিরে আসবেন সামনে দিয়ে। আমরা খোলা মাঠে থাকবো আর সবার সাথে আমরা কথা বলবো। আপনি হঠাৎ করে একটা শব্দ করে বলবেন, আর সেটা হলো ইসরি, এটা বলবেন, হবে বাকিটা আমরা বুঝে নেব। এটার মানে কি ভাই? ইসরি মানে বসে যাও, এটা বাস্ক ভাষার শব্দ, আর এটা শুধু তারা জানে যারা শুধু চিপ নিয়াজের হয়ে কাজ করে, বাকিরা এই শব্দ জানে না। তার মানে আমি নিয়াজের মতো সেজে সবার সামনে যাব আর এই শব্দ বলবো, যারা নিয়াজের হয়ে কাজ করে তারা বসে যাবে, যারা নিয়াজের হয়ে কাজ করে তারা বসে যাবে। তখন আমরা বুঝতে পারবো কারা নিয়াজের জন্য কাজ করে। একদম ঠিক বলেছেন, কিন্তু একটু ভুল আছে। ভুল? ওটা কি? সামনে এসে বলা যাবে না, একটু দূর থেকে বলতে হবে, যাতে তারা বুঝতে না পারে কোথা থেকে এসব বলা হচ্ছে। ওকে, বুঝতে পারছি। তাহলে আমি যেভাবে বলছি সেভাবে আপনি যান, আর আমরা তাদের কাছে যাচ্ছি। আমরা কথা বলার মাঝখানেই আপনি শব্দটা বলবেন। ওকে। শ্রাবণ দরজার পেছন দিয়ে চলে গেল। রবিউল, রাশেদ আর অধরা সামনে দরজা দিয়ে সব লোকের কাছে গেল। রবিউল সবার উদ্দেশ্যে বলল, আমি কে সেটা তোমরা সবাই জানো। সবাই এটাও জানো যে আমি কোনো বেঈমানকে ক্ষমা করি না। কেউ দেশের বিরুদ্ধে কাজ করলে তার ক্ষমা এই বাংলার মাটিতে হয় না। রবিউল কথা বলছিল, হঠাৎ কেউ বলে উঠল, অনেক জোরে বলল, সাথে সাথে তিনজন মাটিতে বসে গেল। রবি একটা মুচকি হাসলো। শ্রাবণ নিজের মুখোশ খুলে রবিউলের কাছে এসে দাঁড়ালো, বসে যাওয়া তিনজনকে সামনে আনলো। রবিউল সবার উদ্দেশ্যে বলল, আমি তিনজনকে নিয়ে যাচ্ছি আমার সাথে, বাকি তোমরা ঠিকমতো কাজ করবে, ভুলেও কেউ বেইমানি করতে যাবে না। রবিউল তিনজনকে নিয়ে অয়ন আর আরিয়ানকে যে রুমে মেরে রেখে দিয়েছে সেই রুমে নিয়ে এলো। রাত প্রায় 10:30, কিন্তু চারপাশে এত লাইট যে দিনের আলোর মতো দেখা যাচ্ছে। তিনজনকে রুমে এনে বসালো। রবিউলের পেছন পেছন রাশেদ, অধরা আর শ্রাবণ আসলো। রবিউল সবার সামনে গেছে মাস্ক পরে। রাশেদ পেছন থেকে বলল, এরা কি সেই বেঈমান? এরা তিনজন নয়, দুইজন এখানে বেঈমান। এরা তো তিনজন। একজন আমাদের লোক, বলতে পারিস একদম আমার লোক। কোনটা তোর লোক? এই অজয় হলো আমার লোক, বাকি দুইজন চিপ নিয়াজের লোক। কিছু বুঝলাম না। আচ্ছা বলছি, অজয় হলো একজন এজেন্ট, বাংলাদেশ এজেন্ট, আমার হয়ে কাজ করে। সে কাউকে জবাব দেয় না, শুধু আমাকে বলে তার সব কথা। এমনকি প্রধানমন্ত্রীও যদি তার কাছে জবাব দিয়ে চায় তাও সে মুখ খুলবে না, কেবল তার সব রিপোর্ট আমাকে দেবে। আমি জানতে পারি এখানে চিপ নিয়াজের লোকেরা ঢুকে পড়েছে, তাই আমি অজয়কে তোর টিমে ঢুকিয়ে দিলাম, আর চাল করে চিপ নিয়াজের লোকের সাথে হাত করে তার লোক বানিয়ে দিলাম। তারপর চিপ নিয়াজের সব খবর আমাকে দেওয়া যায়। তার মানে এরা দুইজন আসল বেঈমান? এখন এদের দুইজনের মাথা খুলি উড়ে যাবে। কথা বলতে দেরি, কিন্তু শুট করতে দেরি না। আবারও দুইটা লাশ পড়ে গেল। রবিউল অজয়কে আবারও রাশেদের লোকের সাথে মিশে যেতে বলল। অজয় রবিউলকে সেলুট দিয়ে চলে গেল। রবিউল শুধু মাফিয়া তা কিন্তু নয়, সেদিন আরিয়ান নিয়াজের সাথে হাত করে রবিউলের সাম্রাজ্য গুড়িয়ে দিতে চেয়েছিল। সব রবিউল আগে থেকে জানতো, কিন্তু বাংলাদেশ সিক্রেট এজেন্সির হেড রবিউলকে দেশের জন্য কিছু করতে বলেছিল। তারপর রবিউলকে সিক্রেট হ্যাকারের চাকরি দেয়, যদিও সেটা কেবল লোক দেখানো ছিল। তাই রবিউল সে আগুনে নিজেকে পুড়িয়ে ফেলার অভিনয় করে। আসলে সেদিন রবিউল পেছন থাকা দরজা দিয়ে বের হয়ে গিয়েছিল, যাতে এসবের পেছনে মূল কার হাত তা জানতে পারে। রাশেদ পেছন থেকে রবিউলের কাঁধে হাত রাখলো। রবিউল রাশেদকে বলল, এক্ষুনি চিপ নিয়াজের উপর অ্যাটাক কর, তার আসল লোকেশন অজয় থেকে জেনে নেয়।
তারপর রবিউল সোজা বাসায় চলে এলো। রাত গড়িয়ে 11টা হলো। কলিং বেল দিতে হ্যাপি এসে দরজা খুলে দিল। হ্যাপি দরজা খুলে বেহুশ হয়ে যাবার মতো অবস্থা, কারণ রবিউল তখনও আর্কের পোশাক পরে আছে, মুখে মাস্ক, চেনা যাচ্ছে না রবিউলকে। হ্যাপি খুব ভয় পাচ্ছে, কারণ আর্কে নাম শুনেছিল আর ম্যাগাজিনে দেখেছিল। কখনো হঠাৎ এভাবে সামনে আসতে পারে তা কল্পনায় ছিল না। হ্যাপির অবস্থা খারাপ দেখে রবিউল তাড়াতাড়ি নিজের মাস্ক খুলল। রবিউলকে দেখে এবার বেশ অবাক হলো। হ্যাপি ভয়ে কেঁদে দিচ্ছে, প্রায় চোখের কোণে পানি জমে গেছে। ভাইকে দেখে সে ভয় কেটে গেল, কিন্তু রবিউল যে আর্কে সেটা তার বিশ্বাস হচ্ছে না। হ্যাপি রবিউলকে বলল, এত রাত হয়েছে, কেন আসতে? আর এসব কার পোশাক পরে এসছো? এই পোশাক পরা নিষেধ, জানো না সেটা? আরে বাহ, আমার বোন তো অনেক বড় হয়ে গেছে, একসাথে অনেক প্রশ্ন করে। হ্যাঁ, বড় হয়েছি। এসবের মানে কি বলো? রাত হলো, কিছু কাজ ছিল তাই। আর এই পোশাক সবার জন্য নিষিদ্ধ, কিন্তু আমার জন্য নয়, কারণ তোর ভাই আসলে এটাই। মানে তুমি? আমি আর কে? রবিউলের কথা শোনার সাথে সাথে হ্যাপি রবিউলকে জড়িয়ে ধরল। সবার মতো হ্যাপিরও ইচ্ছা ছিল আর্কেকে দেখার, কিন্তু সবার মতো সে তো মারা গিয়েছিল, তাই হ্যাপিও ছেড়ে দিছে আর্কেকে দেখার ইচ্ছে। তার ভাই যে আসল আর্কে সেটা কল্পনার জগতেরও বাইরে ছিল। হ্যাপি দুই দিক থেকে খুশি, আর্কেকে দেখা আর সেটা যে তার ভাই। রবিউল হ্যাপির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কখনো ক্ষমতা দেখাবি না, আর আমার পরিচয় কাউকে দিবি না। ওকে ভাইয়া, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। ওকে, তুই খেয়েছিস? তুমি না খেলে কি আমি খাই? আহা, যা তাহলে খাবার রেডি কর। তারপর হ্যাপি খাবার রেডি করলো, রবিউল খেয়ে নিল। এদিকে অজয়ের থেকে চিপ নিয়াজের লোকেশন নিয়ে রাশেদ অনেকগুলো লোক নিয়ে নিয়াজের উদ্দেশ্যে রওনা দিল। হ্যাপি মাকে বলল রবিউল খাবার খেয়ে ঘুমাচ্ছে, কিন্তু সেটা তো রবিউল। বোনের সামনে ঘুমাতে গেলেও সামনে যে মিশন আছে সেটা তো আর না করে পারবে না। একদিকে হ্যাপি রুমে চলে গেল, অপর দিকে রবিউল সবার অগোচরে বাসা থেকে বের হয়ে গেল। এইদিকে রাশেদ আগে অজয়কে চিপ নিয়াজের আস্থানায় পাঠিয়ে দিল। পেছন পেছন রাশেদ তো আছে, সাথে আরও লোক সংখ্যা। নিয়াজের যে লোক পাচ্ছে তাকে সেখানে মেরে দিচ্ছে। এভাবে একের পর এক লোককে মেরে সবাই নিয়াজের মূল আস্থানায় চলে গেল। সবাই চারপাশে ঘিরে ধরল। যখনই রাশেদ ভেতরে ঢুকতে যাবে তখনই পেছন থেকে রবিউল রাশেদের কাঁধে হাত দিল, অবশ্যই মাস্ক পরা অবস্থায়। রাশেদ রবিউলকে দেখে একটা মুচকি হাসি দিল। রবিউল আর রাশেদ একসাথে নিয়াজের রুমে ঢুকে পড়ল। নিয়াজ এখনও ঘুমাচ্ছে। রবিউল গিয়ে একটা চেয়ার নিয়ে বসলো। রাশেদ তার আগে কিছু কাজ করে নিল। নিয়াজ গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ কার উপস্থিত বুঝতে পেরে তার ঘুম ভেঙে গেল। হঠাৎ রুমে আর্কেকে দেখে নিয়াজ বেশ ভয় পেয়ে গেল, কারণ এটা নিয়াজের গোপন আস্তানা, কেউ এখানে আসতে পারে না। নিয়াজ তাড়াতাড়ি উঠে পাশে রাখা গুলি হাতে নিল। রবিউল নিয়াজের গুলি নেওয়া দেখে একটা মুচকি হাসি দিল। নিয়াজ গুলি ধরে হাসতে হাসতে বলল, আজ তাহলে আর কে আমার কাছে ধরা দিল। রবিউল তখনও হাসছে। পাশে রাশেদ দাঁড়িয়ে আছে। চিপ নিয়াজ গুলি ধরে রবিউলকে বলল, তোর মুখোশ খোল, দেখি তোকে একটু। রবিউল বাধ্য মানুষের মতো নিজের চেহারা দেখালো। নিয়াজ হাসতে হাসতে বলল, এই পিচ্ছি তাহলে আর কে? পুরো দুনিয়া কাঁপাচ্ছে। পিচ্ছি শব্দটা রবিউল কখনো নিজের জন্য শুনবে তা ভাবেনি। রবিউলের এবার বেশ হাসি পেল। রবিউলের হাসি দেখে নিয়াজ বলল, আজ তোকে এখানে শেষ করে দেব। চারপাশে আমার লোক, একটা ডাক দিলে সবাই চলে আসবে, তোকে টুকরো টুকরো করে দেবে। রবিউল এবার চিপ নিয়াজকে বলল, ডাক তাহলে। চিপ নিয়াজ এবার একটু ভয় পেল, সবাইকে ডাকলো, কিন্তু কেউ আসলো না। অবস্থা খারাপ বুঝতে পেরে নিয়াজ রবিকে শুট করে দিল। কিন্তু এ কি, গুলি তো বের হয় না। রবিউল হাসতে হাসতে বলল, বুলেট রাশেদের হাতে। রাশেদ তার হাতে থাকা বুলেট দেখালো। তার মানে রাশেদ আগে বুলেটগুলো বের করে নিল। রবিউল গিয়ে নিয়াজের ল্যাপটপ নিয়ে কি যেন করলো। নিয়াজের ফোনে অ্যালার্ট আসলো, তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে।
রবিউল হাসতে হাসতে বলল, শুধু তোর অ্যাকাউন্ট নয়, তোর পুরো ভারতের সব ব্যাংক অ্যাকাউন্ট শেষ করে আমার বাম হাতের কাজ। অন্য দেশের ক্ষতি করে তো তোর কাজ, তাই আজ তোর জীবন শেষ। রবিউল নিয়াজের সাথে কথা বলে সময় নষ্ট করতে চায়নি, তাই শুট করে দিল। নিয়াজের ব্যাংক অ্যাকাউন্টের সব টাকা গরিব মানুষের ফোনে দিয়ে দিল। রবিউল একটা মুচকি হাসি দিল। শেষ হলো কিছু দেশদ্রোহী আর অপদার্থ কিছু মানুষ। সবাই চায় আর্কের মতো মানুষ যেন বাংলাদেশে একটা হলেও তৈরি হয়। কাজ শেষ করে রবিউল সবার অগোচরে আবারও বাসায় চলে এলো। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটি গেল। আজকে কি একটা এক্সাম আছে যেটা স্যার বলছিল। সবাইকে একটা প্রশ্ন করলো, সেটার উত্তর যে মিলাতে পারবে সেই হবে আজীবন সবার কাছে স্মৃতির মানুষ। সবাইকে ট্রাই করতে দেওয়া হলো, কিন্তু কেউ পারল না। শেষে কেবল অরণি আর রবিউল বসে আছে। আজ অরণি রবিউলের পাশে বসলো। অরণি গেল, কিন্তু সেও পারেনি। সবার শেষে রবিউল ছিল। স্যার সবাইকে বলল, তোমাদের মধ্যে কেউ পারোনি, তোমাদের কারো নাম কেউ মনে রাখবে না। পেছন থেকে রবিউল দাঁড়িয়ে গেল। স্যার, আমি এখনো করিনি। রবিউলের কথা শুনে সবাই হেসে দিল। এই হাবাগোবা ছেলেটা এই সমস্যার সমাধান করবে? রবিউলের কথা শুনে স্যারও বিরক্তি নিয়ে বলল, তোমার দ্বারা এসব হবে না। রবিউল বুঝতে পারল স্যার সবার সামনে তাকে আবারও অপমান করলো। রবিউল চিন্তা করলো, এই সমস্যার সমাধান যদি রবিউল করে দেয় তাহলে স্যার তার উপযুক্ত জবাব পেয়ে যাবে। স্যার চলে যেতে চাইলে রবিউল থামতে বলে। স্যারের টেবিল থেকে কলম নিয়ে 2 মিনিটের মধ্যে রবিউল এই সমস্যা সমাধান করে দেয়। স্যার অবাক হলো, এত তাড়াতাড়ি শেষ করলো, তাও নির্ভুলভাবে করতে পারলো। সবাই রবিউলের সমাধান বের করাতে অবাক হয়ে যায়। স্যার এবার বুদ্ধি করে আরও একটা সমস্যা দিল রবিউলকে, কিন্তু সেটাও রবিউল 3 মিনিটের মাথায় সমাধান করে ফেললো। এবার স্যারের বুঝতে বাকি নেই রবিউল বাহির থেকে যেমন দেখা যায় আসলে সে তেমন নয়। রবিউল আসলে অনেক বড় খিলাড়ি। স্যার কিছু বলতে যাবে তার আগেই রবিউল বলল, পোশাক মানুষের ভেতর কি আছে তা বলে দেয় না। স্যারকে কিছু বলতে না দিয়ে রবিউল সোজা বের হয়ে গেল। রবিউলের পেছনে অরণ্যও বের হয়ে গেল। রবিউল সোজা একটা গাছের নিচে গিয়ে বসলো। একটু পর রবিউল অরণিকে বলল, আমি আজ এখান থেকে চলে যাব। মানে কই যাবে? আমার শহরে চলে যাব। কেন? এখানে থাকলে কি সমস্যা? আমি এত কিছু জানি না, তুমি যাবে না। এখানে আমার কেউ নেই, কিছু নেই, আমি আমার বাসায় চলে যাব। কে বলছে কেউ নেই? আমি আছি তো। মানে? আমি তোমাকে ভালোবাসি। সেদিন তুমি যেভাবে আমার দিকে তাকিয়েছো, আমি সেদিন তোমার প্রেমে পড়ে গেছি। এখন তুমি বলো, এখানে আমার কি দোষ? আমার নগরে প্রেম বলতে কিছু নেই। যদি সত্যি তুমি আমাকে চাও তাহলে বিয়ে করতে পারো। আমি রাজি। আমি বেকার, কি খাবে? সমস্যা নেই, 2 জন জব করবো। তোমার বাবা মিজান সাহেব আমাকে তোমার পরিবারে মেনে নেবে না। আমি বাবাকে বুঝালে বুঝবে, কিন্তু তুমি বাবার নাম কিভাবে জানো? আমি শুনছিলাম হয়তো। অবশেষে রবিউল চলে গেল তার শহরে। মা, আপু, ছোট বোন হ্যাপি, সবাই আবারও এক ঘরে আছে। পরদিন রবিউলের ফোনে অরণি কল দিলে রবিউল ফোন ধরে। অরণি আজ বেশ খুশি, কারণ তার বাবা রাজি হয়ে গেছে রবিউলের সাথে অরণির বিয়ে দিতে। রবিউলও বেশ খুশি প্রিয় মানুষটাকে নিজের করে পাবে বলে। পূর্ণতা পাক এই ভালোবাসা। শুভ হোক তাদের নতুন পথ চলা।